সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআর গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেকান্দার রেমান। আলোচনা করতে চাই সামনে নির্বাচনের বিষয়ে কথা বলবো, এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখছি নির্বাচনের পদ্ধতি কি হবে সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিবাদ হচ্ছে, কর্মসূচি পালন হচ্ছে। আজ আমরা সে বিষয়ে কথা বলতে চাই। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো কি এক পর্যায়ে গিয়ে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এক হতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু কথা বলবো। এবং সামনে জাতিসংঘ অধিবেশন, সেই অধিবেশনে এবার ব্যতিক্রম ঘটনা। তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপি থেকে সদস্যরা যাচ্ছে। সেখানেই বা কী হতে যাচ্ছে আমরা একটু সেদিকেও চোখ রাখবো। চারজন অতিথি আমাদের সঙ্গে এরই মধ্যে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এরপর রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আমার বাদিকে রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সবশেষ রয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলোচনা শুরু করতে চাই মাওলানা গাজী আতাউর রহমান, আপনাকে দিয়ে। পিআরের কথা বলছিলাম, অনেকেই বোঝে অনেকেই বোঝে না। আমরা একটু বুঝতে চাই, বুঝবো, কিন্তু তার আগে আমরা জানতে চাই আজকে যে দিনটি গেল সেদিনে আপনারা এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করেছেন, এবং সেই কর্মসূচিতে আপনারা বলেছেন, আপনাদের দলের প্রধান তিনি বলেছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হতে পারে, এবং এই পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না, মানে হতে দেয়া যাবে না, করতে দেয়া যাবে না, হুঁশিয়ারি। এগুলি তো আমরা 5 আগস্টের আগে শুনতাম, এখন আবার এই কথাগুলো যখন সামনে আসছে মানুষ কি ভয় পায় না? ধন্যবাদ আপনাকে, আর পাশাপাশি আমার সম্মানিত 3 জন সহ আলোচক, আজকের এই বাংলা ভিশনের সেই জনপ্রিয় অনুষ্ঠানের দর্শক শ্রোতা সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আসলে কয়েকটা বিষয় আজকে আপনি যেটা উল্লেখ করলেন যে শুধু পিআর নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি, বিষয়টা এমন নয়। এটা প্রথমত যে আমরা 7টা দল আজকে কর্মসূচি আমাদের ছিল, এর মধ্যে মেজর 5টা দাবি ছিল। এখানে 2-1টা দলের এদিক সেদিক কিছু দাবি ছিল, কিন্তু মৌলিকভাবে 5টা দাবি ছিল। এর মধ্যে প্রত্যেকেরই 1 নম্বর দাবি জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন। এটা সকলেরই কমন দাবি। তারপরে পিআরের দাবি আছে, এটাও একটা দাবি আছে। আর হলো ফেসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টি এবং 14 দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখা, আর লেভেল প্লেইং ফিল্ড, এই কয়েকটা মৌলিক দাবি। তো এর মধ্যে আপনি যেটা বললেন পিআরটাকে আপনি সামনে নিয়ে আসলেন না, আরেকটি যে দাবিগুলোর কথা বলছিলেন সেই দাবিগুলো তো অন্যান্য রাজনৈতিক দল বলছে, শুধু এই দাবিটার ব্যাপারে তাদের বোধহয় আপত্তি আছে অন্য রাজনৈতিক দলগুলোর, যাদের সঙ্গে আপনারা মাঠে ছিলেন, এই কারণে আমি প্রশ্নটা করেছি। জি, ঠিক আছে। তা এখন বাকি হলো যে আপনি যেটা বললেন যে পিআর ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বা হবে না, এটা রাজনৈতিক ভাষা, এক একজনের ভাষা একরকম হতে পারে, তাই না? যেমন দুদুভাইরাও কিন্তু একসময় বলছিল ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তাই না? ডেটও ঘোষণা করে দিছিল, কিন্তু তারপরেও তো ডিসেম্বরে না ফেব্রুয়ারিতে হলো, বা এর বাইরে যাওয়া যাতে না যায় সেই জন্য আলটিমেটাম দিছিল ডিসেম্বর বাইরে না যায়, কিন্তু তারপরে একটা সমঝোতা সমন্বয়ের ভিত্তিতে কিন্তু ফেব্রুয়ারির একটা ঘোষণা আসছে। এর অর্থ কি বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না? অবশ্যই হ্যাঁ, তখন প্রয়োজন ছিল নির্বাচনের একটা টাইমলাইন আদায় করা, সেজন্য ওনারা আন্দোলন করে সেটা আদায় করছে। তো সেই জন্য আন্দোলনের সময় যেটা ভাষা যেটা প্রয়োগ করা প্রয়োজন ছিল সেটা ওনারা প্রয়োগ করছে, এটা দোষের তেমন কিছু না। অতএব এখানে যদি কেউ কোনো কঠোর ভাষা প্রয়োগ করে থাকে এটার অর্থ এই না যে কেউ নির্বাচন ঠেকাতে চায়, অবশ্যই না, আমরা সবাই নির্বাচন চাই। হ্যাঁ, তবে নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয়, ক্রেডিবল হয়, এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা ভালো সরকার আমরা পাই, ভালো শাসক পাই, ভালো পার্লামেন্ট পাই। এই জন্যে আমরা মূলত নির্বাচন পদ্ধতিটাকে আমরা ধরেছি যে অতীতের যে বড় সমস্যার যে জায়গা, সংকটের জায়গা, অতীতে তো নির্বাচন হয়েছে অনেকবার, 12বার জাতীয় নির্বাচন হয়েছে, সেখানে মূল সমস্যার জায়গাটা হলো
নির্বাচন পদ্ধতি। এটা কি আপনারা সাধারণ মানুষকে বুঝাতে সক্ষম হয়েছেন? অবশ্যই মানুষ কি জানে? অবশ্যই মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে, এই জন্যই তো মানুষ এখন পিয়ারের পক্ষে, তাই না? এবং অনেক রাজনৈতিক দল আগে বুঝতো না, এখন বুঝতে পারছি। আমরা দেখলাম আপনাদের অনুষ্ঠানে গিয়েছে কয়েকটি গণমাধ্যমে, আপনাদের যারা কর্মী লেভেলে আছে তাদেরকে প্রশ্ন করেছে যে পিয়ারটা কি, তারা বলে আসছি সমাবেশে পিয়ার, তারাও তো বুঝে না, দলের কর্মীরাও তো বুঝতেছে না যে পিয়ারটা কি। সেটা কোন লেভেলের কাকে প্রশ্ন করেছে দুই একটা তার এক্সাম্পল না, এজ এ হোল আমাদের এখানে এখন পিয়ারের ব্যাপারে পিয়ারটা এখন একটা জনপ্রিয় বিষয়। জনপ্রিয় বিষয়। শামসুজ্জামান দুদুর কাছে জানবো, পিয়ারটা জনপ্রিয় বিষয় একটু বুঝতে চাই আপনার কাছে, কতটা জনপ্রিয়? জনপ্রিয় বিষয়টা নির্বাচন। জি, গত 15-16 বছর ধরে পিয়ারের আন্দোলন হয়নি, নির্বাচনের আন্দোলন হয়েছে, যেটা স্বচ্ছ গ্রহণযোগ্য ভালো নির্বাচন হতে হয়। শেখ হাসিনা 3টে নির্বাচন যেটা করেছে, এই নির্বাচন গ্রহণযোগ্য না, সে তার ক্ষমতায় থাকার জন্য একটা তামাশা করছে। তো স্বাভাবিক কারণে পিয়ার এখন যেটা আসছে, যে দলগুলো বলছে, এটা আমার কাছে অপূর্ব বিষয় বলে মনে হয়। তারা এটা বলতেই পারে, কারণ তারা বুঝতে পারছে, তাদের ধারণা এবং তাদের বিশ্বাস যে পিয়ার সাংঘাতিকভাবে মানুষ বিশ্বাস করে, পছন্দ করে। তো এটা রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে গিয়ে, যেরকম শেখ মুজিবুর রহমান সাহেব 6 দফা নিয়েছিল, তখন কোনো বামপন্থী সংগঠন তো মানেই নাই, অন্য সংগঠনও মানে নাই। এটা কেউ বলছে সিআইয়ের দলিল, কেউ বলছে এটা হলো দেশ ধ্বংস করে ফেলবে। শেখ মুজিব কিন্তু 66-তে এটা ঘোষণা করছেন এবং তার নির্বাচনী ব্যবস্থা নিয়ে গেছেন। এটা এমন না যে 6 দফা মেনে নেওয়ার পরে তারপর পাকিস্তান ইলেকশন হয়েছিল, শেষ ইলেকশন, যেটা 70 সালে। এবং কেউ কেউ মনে করে 6 দফার ভিত্তিতে ইলেকশন করার কারণে মানুষ এটা পছন্দ করছিল এবং 70 ইলেকশন করছে। জামাত, অন্যান্য পার্টি যেগুলো ইলেকশন অর্জন করছিল, মৌলানা ভাসানী করেননি। তো অন্যরা যারা করছিল সবাই পরাজিত হয়েছিল এবং একক ব্রুট মেজরিটি মানে শেষ আওয়ামী লীগ পাইছিল 66। তো এখন ওইটা ওনারা যেটা মনে করছেন, এটা সাংঘাতিকভাবে জনপ্রিয়, মানুষ চায়, এটা কর্মসূচি দিলে পরে তারা ভোট পাবেন, এটা আমার ধারণা। এবং ভোট পেলে সরকার গঠন করবেন, এবং সরকার গঠন করলে পিয়ার তো এমনি হবে না, এটা সাংবিধানিক পরিবর্তন লাগবে। তো তখন যারা পিয়ারের অনুসারী তারা করবেন, আর যদি তারা ভোটটায় জিততে না পারেন, অন্যরা করেন, তো তারা অন্যরা, যেমন আমরা প্রচলিত ধারার নির্বাচনে বিশ্বাস করি, সেই জন্যই আমরা বলেছি যে প্রচলিত ধারা এটা নির্বাচনটা। আপনি যে ভোটের কথা বলছিলেন, তারা কিন্তু বলছে যে প্রয়োজনে গণভোট আয়োজন করে, এটা মানুষ চায় কি চায় না, গণভোটের আয়োজন হতে পারে। ওই তো আমি বললাম, এটা গণভোটের ব্যাপার না তো। ভোটের আগে ভাত চাই, মৌলানা ভাসানী ভোটের যায় নাই, ভাত চাইছিলেন, ওই যে পিছনে পড়লেন। তারপরে কিন্তু মৌলানা ভাসানী আস্তে আস্তে এত জনপ্রিয় একটা রাজনৈতিক দলের নেতা, বামপন্থীদের, তারা পিছনেই পড়ে গেলেন। এখন যেটা হচ্ছে, আমার ধারণা যে কোনো কারণে হয়তো নির্বাচনটাকে প্রলম্বিত করা যায় কিনা, এরকম ধারণা অনেকেই করছেন। তা আমার মানে জটিলতার বৃদ্ধি থেকে জটিলতা কমানোর রাস্তাটা কি, সেই রাস্তাটা হচ্ছে প্রচলিত ধারা নির্বাচন। এবং এই নির্বাচন যদি হয় এবং নির্বাচনের মধ্যে দেশকে এগিয়ে নেওয়া যায়, তাহলে অনেক সংকটই কাটবে, আর নাহলে সংকট বাড়তে থাকবে। এবং কোথায় গিয়ে দাঁড়াবে দেশ, এটা এখন হলফ করে বলা খুব কঠিন। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নির্বাচনকে প্রলম্বিত করার একটি বিষয় এসেছে, আপনি এমন কিছু মনে করেন কিনা কিংবা আশঙ্কা করেন কিনা? না, করি না। কারণ হচ্ছে যারা এই দাবিগুলো করছে তারা কিন্তু এক্স্যাক্টলি একই বক্তব্যে এটাও বলছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এই কথাটা আমি সবার বক্তব্যে বিভিন্ন জায়গাতে কমিশনে শুনেছি, বিভিন্ন দলের। আমাদের সাথে ভিন্ন মত আছে বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক দলের, বাট এইটা আমি মনে করি না। একইভাবে দেখেন যে নির্বাচনের ব্যাপারে আতাউর ভাই বলেছে যে এই দাবিগুলো কি এখন কারেক্ট কিনা, কমিশনের মিটিং চলছে, এখানে কোনো অরাজকতার পরিকল্পনা করা হচ্ছে কিনা, এটার মাধ্যমে আওয়ামী লীগ শক্তিশালী হবে কিনা। দেখেন, এই তর্কগুলো বিএনপি যখন নির্বাচনের জন্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, তখন বিএনপিকেও কিন্তু একটা পক্ষ এই তর্কগুলো জুড়ে দিয়েছিল যে তারা আসলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে, নির্বাচন করতে গিয়ে সংস্কার করতে দিচ্ছে না, বিচার করতে দিচ্ছে না। তখন কিন্তু বিএনপির সমালোচনা এগুলো করা হয়েছে। আমরা বোধ করি দুই পক্ষই সঠিক। এখানে বিএনপি যে আন্দোলন করে নির্বাচনের দাবি আদায় করেছে, ওটাও একটা ন্যায্য জায়গা ছিল।
আমরা রাস্তায় নামি নাই, কারণ আমাদের ব্লাড প্রেশার নর্মাল ছিল সব সময়। যে আমরা বোধ করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন দেবে বলেছে, আমরা এটা বিশ্বাস করেছি। আমরা বোধ করেছি যে আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসছে তাকে রাজপথে কর্মসূচির মাধ্যমে এমন কোনো ঘটনা ঘটে নাই যে বিব্রত করতে হবে। তো দেখা গেল আলটিমেটলি তাই হয়েছে। উনি তেমন একটা ডেট ঘোষণা করলেন, এপ্রিলে দিলেন, তারপরে তারেক রহমানের সাথে মিটিং করে এসে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন, এবং এটা ফাইন, এটা কোনো সমস্যা নাই। ঠিক একইভাবে আজকে যে দলগুলো এই 4টা 5টা 7টা হোয়াটএভার তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন অথবা দাবি করছেন, এটাকে আমি বিক্ষোভ অথবা সরকার বিরোধী আন্দোলন আকারে দেখছি না। আমি এগুলোকে দেখি হচ্ছে যে আপনার প্রেশার ক্রিয়েট করা, ক্যাম্পেইন করা, যে আমি এটার পক্ষে ক্যাম্পেইন করছি। ঠিক একইভাবে তখন আমি বিএনপিকে একই ভাষায় ডিফেন্ড করেছি যে তারা রাজনৈতিক দল আকারে নির্বাচন চাইতে পারে, চাওয়াটা তার জন্য হাজারবার যৌক্তিক, এবং সে তখন অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করছে, ঝামেলায় ফেলতেছে, ওটা তখনও বলি নাই। যদি অনেক নেতার বক্তব্য খুবই অসংযত ছিল, যেটা নিয়ে পরে তারেক রহমানও দেখলাম বেশ উষ্মা প্রকাশ করেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই দাবিগুলো ভালো হতো, যেটা আমরা বারবার বলেছি, যদি কমিশনে থরলি আলোচনা হতো। দেখেন, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা দেখেছি কমিশনে রিপিটেডলি নির্বাচন পদ্ধতি এজেন্ডাভুক্ত করে আলোচনা করবার জন্য তারা বলেছেন, লিখিতভাবে বলেছেন, ব্যক্তিগতভাবে বলেছেন, কমিশনকে মাইকে বলেছেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ারে নির্বাচন হবে, এটা এজেন্ডাভুক্ত করে এখানে আলোচনা করেন। তারপরে আমরা দেখেছি যে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে লম্বা আলোচনার জন্য আমরা বারবার বলেছি। আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা সিরিয়াসলি কথা বলতে চেয়েছি। আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে গত বছর থেকে বলছি যে একটা প্রসেস ফলো করে এটার একটা সম্মিলিত সিদ্ধান্তে আসা দরকার। পুলিশের সংস্কার নিয়ে আমরা সিরিয়াসলি লম্বা আলোচনা করতে চেয়েছি, কিন্তু সময়ের কথা বলে তারা শুধু পুলিশের কমিশন নিয়ে আলোচনা করে ওইটার বেশি আগায় নাই। তাহলে এখন যখন আপনি ঐকমত্য কমিশনে এজেন্ডাভুক্ত করে এগুলো আলোচনা করবার সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলগুলো কেউ কেউ মনে করছে যে এগুলো ন্যায্য দাবি, এগুলো তার অধিকার, এগুলো নিয়ে সে জনগণের কাছে যেতে চায়, তখন সেটা সে রেজিস্ট করবে, কোনো সমস্যা নাই। আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমরা আন্দোলন যারা করছেন অথবা করছেন না, সবাই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। আমরা এই পক্ষের শক্তির ভিতরে মোটা দাগে বিভাজন দেখতে চাই না। দ্বিমত থাকবে, রাজনৈতিক প্রতিপক্ষতার জায়গা থাকবে, সেটা সম্মানের সাথে, মর্যাদার সাথে, সহনশীলতার সাথে সবাইকে যেন আমরা ট্রিট করি। এবং ফ্রেম যেটা মাথায় রাখতে হবে যেন এটা গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনের আগে যা যা অর্জন করতে চায়, এখানে অরাজকতা তৈরি করে, কেওয়াস ক্রিয়েট করে, এসালমের টাকায়, এই ধরনের কোনো ট্র্যাপ যেন এই আন্দোলনকে ঘিরে না হয়। অতএব যার যার দাবি, রাজনৈতিক অধিকার তিনি বাস্তবায়ন করবেন, বাট গণ অভ্যুত্থানের এই ফ্রেম, আমরা যেন এই ফ্রেম থেকে দূরে চলে না যাই, এটা হলো আমাদের কার্যত প্রত্যাশা। এবং দলগুলো, বিএনপি এবং অন্যান্য দল যারা এখন রাজপথে কর্মসূচি দিচ্ছেন, তাদের নিজেদের মধ্যে বসা দরকার, তাদের মধ্যে আলোচনা হওয়া দরকার, কমিশনে আলোচনা হওয়া দরকার। এইরকম অনেকগুলো প্রসেসে যদি কন্টিনিউয়াসলি ডায়ালগ হয়, কথা হয়, আমার কাছে মনে হয়েছে সবাইকে আন্তরিক মনে হয়েছে যার যার জায়গা থেকে। কেউই দেশের ক্ষতি চায় না, ফেব্রুয়ারির নির্বাচন পিছাইতে চায় না, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় না। তাহলে মোটা দাগে সবাই কিন্তু একটা কাছাকাছি জায়গায় আছে বলেই কিন্তু জুলাই সনদটা এই পর্যন্ত আসতে পেরেছে। অতএব সেই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দল অলরেডি ঐতিহাসিক ভূমিকা রেখেছে। আরেকটু যার যার জায়গা থেকে ছাড় দেয়া, এই ছাড়টা পসিবল, আমরা খুব কাছাকাছি আছি। এবং আমি খুবই আশাবাদী, কমিশনের মেয়াদ যেহেতু 1 মাস বেড়েছে, এই সময়ের ভিতরে রাজপথের প্রেশার হোক, কমিশনের আলোচনা হোক, এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে ইন্টারনাল ডায়ালগ হোক, এই প্রসেসের মধ্য দিয়ে এটা রেজলিউশন হবে। এটা নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন না। জি, রাজিকুজ্জামান রতন, এই যে আন্দোলন বলি আর যাই বলি হচ্ছে, তো এই অবস্থায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন যে সুযোগ নেওয়ার একটা শঙ্কা, যাদেরকে আপনারা পরাজিত করলেন তারা ফিরে আসা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসছে যে সুযোগ তারা নিতে পারে, এবং সুযোগ নিলে কি কি হতে পারে সেই সংখ্যার কথা কিন্তু বলা হচ্ছে। এবং এর সঙ্গে বিপুল পরিমাণ আর্থিক একটা যে ব্যাপার আছে আপনি নিজেও জানেন। তো সেই বাস্তবতায় রাজনৈতিক এই বিভাজনটা আসলে আগামী নির্বাচনকে কি কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে কিনা? ধন্যবাদ। আমরা সবাই ধরে নিই যে সবাই আমরা ঐক্যবদ্ধ হব, এই ধরে নেওয়াটার মধ্যে একটা বড় ভুল আছে। মানে এটা আমরা ধরে নিতে চাই কেন? আমরা এখানে 4টা পার্টির প্রতিনিধিত্ব করি, 4টা পার্টি কি এক হতে পারবো কোনো দিন?
তখনই এক হতে পারবো যখন আমরা একাকার হয়ে যাব। কেউ যদি কারো পার্টিতে জয়েন করে, যদি প্রত্যেকটা পার্টি তার রাজনৈতিক বক্তব্য, তার দর্শন নিয়ে জনগণের কাছে যায়, জনমত সংগঠিত করার চেষ্টা করে, জনগণকে তার পাশে ডাকবার চেষ্টা করে, হয়তো তাতে কারোর সময় বেশি লাগতে পারে, কারোর সময় কম লাগতে পারে। কেউ অনুকূল পরিবেশ পেয়ে হয়তো এগিয়ে যেতে পারেন, কেউ প্রতিকূল পরিবেশে হয়তো অনেক দিন তিনি নাও এগোতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দল মানেই হচ্ছে কোনো না কোনো শ্রেণীর দল, রাজনৈতিক দল মানেই হচ্ছে কোনো না কোনো তার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য একদম সব একাকার হয়ে যাবে, এটা হয় না। কি হয়, কখনো কখনো কিছু কিছু ইস্যুতে একমত হই। যেমন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মতপার্থক্য থাকা সত্ত্বেও একটা প্রশ্নে একমত হয়েছিলাম যে 15 বছর যেভাবে দেশটা পরিচালিত হয়েছে, যেভাবে গত 3টা নির্বাচন হয়েছে, যেভাবে দেশের অর্থনীতিটাকে একদম ফোকলা বানিয়ে দেওয়া হয়েছে, যেভাবে দুর্নীতিটাকে কখনো কখনো এক সময় রাজনীতিকরণ করা হয়েছে এবং রাজনীতিকে দুর্বৃত্তায়িত করা হয়েছে, এগুলোর বিপরীতে একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার। প্রত্যেকে তার অবস্থান থেকে কিন্তু সেই প্রতিরোধটা গড়ে তুলেছিলেন। ফলে এরকম ঐক্য আমাদের জাতির জীবনে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে করি। তারপরে প্রশ্ন হলো, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষার একটা তীব্র রূপ প্রকাশিত হলো। এবং দেখুন, যে শ্রমিকটা জীবন দিল, সে কি পেতে চেয়েছিল? যে ছাত্র বুক পেতে বুলেটের আঘাত গ্রহণ করলো, সে কি পেতে চেয়েছিল? যে মেয়েটা রাত 12টা 1টার সময় হল ভেঙে বেরিয়ে এসেছিল পুলিশের সামনে, সে কি আসলে কী পেতে চেয়েছিল? যে শিশুটা কিছু জানেই নাই কিন্তু সে মরে গেল, তার তো স্বপ্নও ছিল বড় কিছু হওয়ার, তার বাবা মারা কী পেতে চেয়েছিল? সেই রক্তের দাগ, সেই হাহাকার, সেগুলো কিন্তু এখনও মিলায় নাই। তাহলে আমাদের সব কিছু কেন্দ্রীভূত হয়েছিল একটা জায়গায়, একটা দুঃশাসনের অবসান চাই, দুর্নীতি দূর করতে চাই, দমনপীড়ন বন্ধ করতে চাই, আর একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমাদের এখন সংবিধানের 65(2) অনুচ্ছেদে আছে যে সংসদ কিভাবে গঠিত হবে। সেখানে বলা হয়েছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সদস্য লইয়া সংসদ গঠিত হইবে। তাহলে আমাদের এখন এই জায়গা পর্যন্ত আমাদের সংবিধান পারমিট করছে। তাহলে এখন যদি আমরা পিআর করি অথবা আমাদের পছন্দের আমরা যদি করি, সেটার জন্য সংবিধানে কিন্তু একটা সংশোধনী লাগবে। সেই সংশোধনীটা করতে গেলে কি করতে হবে? দুটো পথ আছে। একটা পথ আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সে কি অর্ডিন্যান্স জারি করে কিছু করতে পারবে? আচ্ছা, যদি অর্ডিন্যান্স জারি করে সেটাও তো আবার পার্লামেন্টে সেটাকে রেটিফাই করতে হবে, পার্লামেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। ফলে আমরা মনে করি পিআর পদ্ধতিটা পৃথিবীর প্রায় 90টার মতন দেশে আছে। সেই পিআর পদ্ধতি কোথাও উন্মুক্ত পিআর পদ্ধতি আছে, কোথাও ক্লোজ পিআর পদ্ধতি আছে, কোথাও মিক্সড পিআর পদ্ধতি আছে। তাহলে এই পিআর পদ্ধতি নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে। আমরা মনে করি এটা একটা নির্বাচনের পদ্ধতি এবং এটা গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু এখন আমরা যেটা করতে চাই, যে নির্বাচনটা করার মধ্য দিয়ে একটা জবাবদিহিমূলক সরকার আমরা পেতে চাই, সেই নির্বাচনটা করার ক্ষেত্রে প্রধান বাধাগুলো কী? প্রধান বাধা যে দলীয় সরকারের নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। এই প্রশ্নে আমার মনে হয় 4জনেই আমরা 4টা রাজনৈতিক দলই একমত। এবং এর বাইরেও আজকের বাইরে যারা আছেন তারা সবাই বলবেন যে হ্যাঁ, আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করতে চাই। আবার আমাদের সংবিধানের 7 ক এবং খতে যে দুটো অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ দুটো যদি সংশোধন করা না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন এবং গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসছেন, সংবিধান অনুযায়ী তারা কিন্তু একটা ক্যাপিটাল পানিশমেন্টের শিকার হবেন। ফলে সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ সংশোধন করতে হবে, এ ব্যাপারে একমত হওয়া দরকার। তারপরেও আরও অনেকগুলো বিষয়ে অনেক মতপার্থক্য সত্ত্বেও কিন্তু তারা একমত হয়েছে। কিন্তু কিছু কিছু বিষয় একদম আলোচনার আড়ালেই থেকে গেছে। আমরা যেটা আমাদের দিক থেকে বাসদের পক্ষ থেকে বলেছি, আচ্ছা নির্বাচনে টাকার ব্যবহারটা কেমন হবে, নির্বাচনে আঞ্চলিকতাটা কিভাবে কাজে লাগায়, নির্বাচনে অনেক ক্ষেত্রে ধর্মকে কিভাবে কাজে লাগানো হয়, একটা বিশ্বাসকে পুঁজি করে মানুষকে কি কখনো কখনো পক্ষে টানা বা বিপক্ষে ঠেলে দেওয়ার মতো কাজ হবে কি না, এগুলো আমরা যদি বলি যে আগের ইলেকশনগুলোতে আমরা বলেছিলাম যে ইলেকশনের ক্ষেত্রে 3M কার্যকর হয়, যেটা মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন করে সরকার, সে কারণে আমরা মনে করি যে প্রশাসন এবং পুলিশের নিয়ন্ত্রণ থেকে নির্বাচনকে মুক্ত করতে হবে যাতে ম্যানিপুলেটেড না হয়। আর মানি এবং মাসল পাওয়ার এই দুটো যেন ব্যবহার করতে না পারে, এজন্য শুধু নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে হবে না, নির্বাচনকারী সরকারকেও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আর নির্বাচন কমিশনের একটা জবাবদিহিতা লাগবে। যে নির্বাচন কমিশন 2014 সালে নির্বাচন করেছিল, তিনি বলেছিলেন না নির্বাচন সুষ্ঠু হয়েছে,
18 তো সুষ্ঠু হয়েছে, 24 তো সুষ্ঠু হয়েছে। তা যার জন্য মানুষ জীবন দিল এবং যারা সুষ্ঠু বলেছিলেন তারা কি দায় নেবেন না? ভবিষ্যতে যে নির্বাচন কমিশন আসবে তাদেরকে আমরা আগের অতীত নির্বাচন কমিশনের মতো কি বলবো যে আপনার পিঠের পিছন দিকে একটু হাত দিয়ে দেখুন তো মেরুদণ্ডটা ঠিক আছে কি নাই, নাকি চেয়ারে বসলে চেয়ারের মতো করে কথা বলবেন? তো সেই ক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনকেও দায়িত্বের মধ্যে রাখা দরকার। এটা শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান বলে সমস্ত দায়িত্বের ঊর্ধ্বে থাকবে, এটা তো হতে পারে না। জি, আমরা এই জায়গায় একটা বিরতিতে যাচ্ছি, আমরা আবারও আলোচনায় ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সিকান্দার রেমান। যেতে চাই মাওলানা গাজী আতাউর রহমান আপনার কাছে। আপনি শুনছিলেন বেশ কিছু বিষয় সামনে এসেছে, পিআর নিয়ে আলোচনা করছিলাম। টাকার ব্যবহার, আঞ্চলিকতা, প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা এবং ধর্মের ব্যবহার, আপনার কাছে একটু জানতে চাই কোনটা কোনটার ব্যবহার চান আর কোনটা কোনটার চান না। রতন ভাই এগুলো চমৎকারভাবে বলেছেন। তার আগে আমাদের দুদু ভাই বলেছেন যে পিআর যেহেতু জনপ্রিয় বিষয়, 6 দফার মতো আপনারা নির্বাচনে যান তারপরে করেন। এখন আমরা নির্বাচনে যাব, কেমন নির্বাচনে? অতীতের মতো যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে যাব আমরা? আপনি যদি বলেন যে এটা বিষ না মধু, তা আমি যদি বলি যে না এটা বিষ, তা আপনি কি বলবেন যে এটা খাইয়া প্রমাণ করেন, খাইয়া দেখেন এটা বিষ না মধু? তো আমি তো বোকা না যে আমি বিষকে বিষ মনে করি কিন্তু আবার আপনার কথায় বিশ্বাস করে মধু বলে খাবো, এটা হয় না। তো আমরা নির্বাচনে যাব, ঠিক আছে, কোন নির্বাচনে? অতীতে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যাব। সেই নির্বাচনে গেলে আমাদের সেই জনমতে সঠিক প্রতিফলন ঘটবে, তারপরে আমরা দাবি দেওয়া বাস্তবায়ন করব। এই জন্য তো এই অভ্যুত্থান হয় নাই। অতীতে সব কিছু বহাল থাকবে সেই জন্য তো এই এত রক্তপাত হয় নাই, এত জীবন যায় না। আমি জানতে চাই মাঝখানে, আপনি কিছু মনে করবেন না, যখন আপনারা সবাই আন্দোলন করছিলেন বিগত সরকারের বিরুদ্ধে, তখন তো আপনারা বলছিলেন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি, লেভেল প্লেইং ফিল্ডের কথা, তখন কোথাও কিন্তু পিআরের বিষয়টা আসে না, অন্তত আমি জানি না। না, আমরা পিআরের দাবিটা উঠেছি 2008 সাল থেকে। 8 সাল থেকে উঠেছে? 2008-এ আমাদের 2008-এ আপনি রেকর্ডটা বাজায় দেখেন যে আমাদের যে আমির তিনি নির্বাচন জাতীয় উদ্দেশ্যে যে নির্বাচনী ভাষণ তখন প্রচার হয়েছিল, সেই ভাষণে বিস্তারিতভাবে তিনি পিআরের কথা বলেছেন। তারপর ধারাবাহিকভাবে বলেছি আমরা, এবং তখনই আমরা বলেছিলাম তখন যদি পিআর পদ্ধতির নির্বাচন হইতো তাহলে আওয়ামী লীগ আর এরকম ফেসিবাদ হয়ে ওঠে না, এবং এই পরবর্তী 3টা নির্বাচন আর এই একতরফা হয় না, দেশে এই ধ্বংসের দিকে যায় না। আর এই সিপিবি তো আরও আগে, ওরা সেই 96-97 সাল থেকে পিআরের কথা বলে আসছে। জামাতে ইসলাম বলে আসছে, হলো মৃদুভাবে বলছে তারা 2005 সাল থেকে। তো যাই হোক, এটা দাবিটা নতুন না, বরং অনেক পুরাতন দাবি। প্রত্যেকটা নির্বাচনের আগে আমরা নির্বাচনী ইশতেহারে আমরা এই পিআরের কথা বলে থাকি, অতীত থেকে বলে আসছে। এটা সেইভাবে আলোচনায় আসে নাই। এইবার যেহেতু আমাদের পাশাপাশি অন্যরাও ভয়েস রেজ করেছে, এই জন্য এটা আসলে আলোচনায় এসেছে। এবং এইবার আমরা মনে করছি যে এইবারই এটা আসলে বাস্তবায়নের জন্য একটা সুযোগ এসেছে, উত্তম সুযোগ এসেছে। যে রাষ্ট্র সংস্কারের বিষয়টা এখন একটা মুখ্য বিষয়, এই জন্য আমরা মনে করছি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জায়গাটা সংস্কারের, সেটা হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। যেহেতু অতীতে নির্বাচন হয়েছে, 12টা নির্বাচন হয়েছে, সেখানে সব নির্বাচন যে একরকম হয়েছে তা কিন্তু না, এক একটা নির্বাচন এক এক রকম হয়েছে। মানে কোনোটা খুব বেশি খারাপ হয়েছে, কোনোটা কম খারাপ হয়েছে, আবার 2-1টা একটু গ্রহণযোগ্য হয়েছে, তাই না? যেমন 91 নির্বাচন, 96 নির্বাচন, 2001-এর নির্বাচন, এগুলো কিছুটা হলেও গ্রহণযোগ্য, ক্রেডিবল হয়েছে। তো সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ভালো পার্লামেন্ট, ভালো সরকার আমরা পাই নাই, বরং দেখা গেছে আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলই, হরতাল অবরোধ দিনকে দিন হয়েছে। কেন হয়েছে? ইনব্যালেন্স ছিল, পার্লামেন্টে ইনব্যালেন্স ছিল, এবং সেই পার্লামেন্টে যারা গিয়েছে তারা আসলে সবচেয়ে একেবারে ভালো মানুষ তা না, কিছু খারাপ মানুষও গিয়েছে, এবং সেই খারাপ মানুষগুলো গিয়ে রাজনীতিকে কলুষিত করেছে। এবং সেই সরকার ব্যবস্থাটাও ছিল অনেকটা বলা চলে যে ইনব্যালেন্স। যেমন 2001 সালে পার্লামেন্টটাও অনেকটা এক পক্ষের ছিল, 2008 সাল থেকে তো পরে 3বার এরকমই ছিল। এখন এই পিআর পদ্ধতিতে কিন্তু এটা হবে না।
এবং পিআর পদ্ধতির সবচাইতে যে তাৎপর্যপূর্ণ দিকটা সেটা হলো আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে আমরা এসেছিলাম, এই বৈষম্যটা বিলুপ হয়ে যায় পিআরে। কিভাবে? এখানে শতভাগ মানুষের প্রতিনিধিত্ব থাকে পার্লামেন্টে, প্রত্যেকটা ভোটার মূল্যায়িত হয়। এখন দুদুভাইদেরকে আমরা বলবো যে আপনারা আমি কোনো ভোটার যাতে প্রতিনিধিত্বহীন না থাকে, প্রত্যেক ভোটারের যাতে প্রতিনিধি থাকে, সে যাতে বলতে পারে যে আমারও একজন এমপি আছে, আমার ভোটটাও মূল্যায়িত হয়েছে। এমপিআর ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আপনারা এটা বের করে দেন। আমরা চাই প্রত্যেক ভোটার ভোট দিয়ে ভোটের আগে যেমন আনন্দ উৎসব করবে, ভোটের পরেও আনন্দ উৎসব করবে। কেউ পরাজিত হবে, কারো প্রার্থী বিজয়ী হবে, কারো প্রার্থী পরাজিত হবে, এটা তো একটা বৈষম্য। ভোটের মূল্য তো সমান। তাহলে আমরা যদি যেহেতু এখনো সবাইকে মূল্যায়নের সুযোগ আছে এবং সেটা গোটা ওয়ার্ল্ডে এটা একটা উত্তম গণতান্ত্রিক পদ্ধতি, তাহলে ভালো পদ্ধতিটা নিয়ে আমরা কেন লড়াই করব না, এটা কেন আমরা চেষ্টা করব না? আর রতন ভাই যে কথাটা বলেছেন, এখানে পেশি শক্তি, কালো টাকা অবশ্যই আছে। আর ধর্মের, আমরা কিন্তু ধর্মের সঠিক চর্চা করি, আমরা ধর্মের ব্যবহার করি না। কেউ কেউ আছে নির্বাচন আসলে ধর্মের ব্যবহার করে, আমরা সেটা নিন্দা জানাই না। আমরা মনে করি আমরা তো ধর্মটা সারা বছর চর্চা করি, শুধু নির্বাচন আসলে আমরা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাই, এটা তো না। এবং সে ধর্মকে ব্যবহার করি তাও না, বরং আমরা একেবারে অলওয়েজ আমরা যেটা বিশ্বাস করি সেটা আমরা চর্চা করি। এতে আমাদের কোনো এখানে লুকোছাবার কোনো বিষয় না। যাদের পছন্দ হবে আমাদেরকে গ্রহণ করবে, যাদের হবে না যৌক্তিকভাবে সেটা বিরোধিতা করবে, এতে তো আমাদের কোনো আপত্তি নেই। জি, শামসুজ্জামান দুদু, কোন নির্বাচনে যাবেন প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি একটা, উনি তো যেহেতু আমার সামনে আছেন, আমি যতদূর জানি ইসলামী আন্দোলন অনেক মানে পুরাতন সংগঠন, অনেক দীর্ঘদিন ধরে, এবং ওনারা খুবই জনসমর্থিত। কখনো আপনাদের কোনো সদস্য পার্লামেন্টের নির্বাচনে 54 বছরে গিয়েছিল? না, 54 বছর না, আমাদের দলটা গঠিত হয়েছে 1987-তে। 87 থেকে পর্যন্ত যে কটা নির্বাচনে আসছে এর ভিতরে তো ইলেকশনে গেছে? না, নির্বাচনে আমাদের দল পার্লামেন্টে যায় না। যাওয়ার সুযোগ ছিল 2001 সালে আমাদেরকে বেগম জিয়া উনি বলেছিলেন না না, মানে ওটা আপনাদের কোনো সদস্য ছিল পার্লামেন্টে? না না, ছিল না। আমাদের একজন 96 এর পার্লামেন্টে একজন ছিল, আমরা জোটগতভাবে ছিলাম, কিন্তু এককভাবে না। জোটের প্রার্থী, ইসলামী আন্দোলনের প্রার্থী ছিল, জোটের একজন ছিল তিনি, সেটা মিনার প্রতীকে। তখন আমাদের হাত পাখা প্রতীকও ছিল না। আমাদের প্রতীক নতুন নিবন্ধনের পরে 2008 সালে নতুন প্রতীক হয়েছে, দলের নামটা একটু পরিবর্তন হয়েছে। তারপরে 2008-এর পরে থেকে আমরা নির্বাচন তো শুধু একটা নির্বাচনে গেছি। এটা ক্লিয়ার। 2018 সালে উনি নতুন একটা পদ্ধতি চাবেন, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। পরিচিত ধারায় যদি উনি একবার সরকারে ভালো একটা অবস্থানে যেত, যেমন শেখ মুজিব গিয়েছিল, আমি 6 দফার কথা বললাম না, তো এটা হলো তিনি রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করছিলেন, এটা সাংবিধানিক না। উনিও একটা রাজনৈতিক কর্মসূচি হিসাবে পিআর পদ্ধতির কথা মনে করছেন, এটা দোষের তো কিছুই না। আমার বক্তব্য, আমি সম্ভবত বোঝাতে ভুল করছি, বুদ্ধিজ্ঞান তো আমার একটু কম আছে ওনার থেকে। না, কম থাকবে কেন? না, সেটা আপনি বড় দলের বড় নেতা, আপনার বুদ্ধি তো অবশ্যই বেশি। সেই জন্য হয়তো উনি বুঝতে পারেননি যে পিআর পদ্ধতির রাজনৈতিক কর্মসূচি 6 দফার মতো নিয়ে গেলে শেখ মুজিব একটা দুটো সিট বাদে সব জিতছিল। পিআর পদ্ধতি আপনি তাদের পক্ষেই বলেছেন, গণ আন্দোলনের মাধ্যমে বা জনমত গঠনের মাধ্যমে, অথবা ইসলামী বিপ্লব করতে হবে। এই যেরকম ঘটনা আছে, যেমন ওরা একসময় আওয়ামী লীগের কাছাকাছি ছিলেন। না, এটা দুদু ভাই, এটা বারবার আপনি এর আগেও 2টা টকশোতে আমার সাথে বলছেন, যদি এটা হয় তাহলে আসলে আপনারই বেশি বিএনপিকে সুযোগ দিয়েছে। দুদু ভাই বলুন। আমি আপনার কথা, এই যে আপনাদের আমির সাহেবের মাইরে রক্তাক্ত করে দাঁত ফেলে দিল, আমি না, আমাদের আমির সাহেব তো নায়েবে আমির, এটা তো সত্য, এটা তো আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগ করছে। ইলেকশনে গেলেন, ওরাও ইলেকশন করলো, ওই জায়গায় যে ফারাকটা হয়ে গেল, আপনার এটা খারাপ কিছু না। আপনি ইলেকশন করেন, আমি তো ইলেকশন করি। এটা কোন ইলেকশন? এটা আপনি স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আপনারাও ছিলেন, সমস্যা নাই। আপনার তো আপনার পক্ষে বলছি। জি জি, বলেন। আপনার পক্ষে বললেও দেখে আপনি চাইতে যাচ্ছেন। না না না, আওয়ামী লীগের সঙ্গে করতাম না আমি, তো আপনি তো আওয়ামী লীগ না, তো আপনার ভালো শক্তি। আওয়ামী লীগের সঙ্গে আমি যা খুশি তাই বলতাম, এবং এর জন্য আমার রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল।
তা আওয়ামী লীগের থেকে আপনার তো পার্থক্য হতে হবে, একসঙ্গে একই রকম চরিত্র হয়ে গেলে তো বিপদ। আমি আপনাকে ভালো বলতে চাচ্ছি, আপনি যেটা কর্মসূচিটা গ্রহণ করছেন সেই জায়গাটা আমি এটা খারাপ মনে করছি না। আমি যেমন প্রচলিত ধারায় নির্বাচন ব্যবস্থাটা আমি সমর্থন করছি, যেটা 100 বছর ধরে আছে। এটা যেমন সমাজতন্ত্রের লোক, দুই পক্ষের দুই ধরনের লোক আছে। একটা বিপ্লব করে, সশস্ত্র বিপ্লব করে ক্ষমতা দখল করবো, আর একটা ভোটের মাধ্যমে করবো। দুই ধরনের থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে, যেটা আমি এখানে স্পষ্ট করে বলেছি, যদি এই নির্বাচন করা সম্ভব না হয়, মানে ফেব্রুয়ারি মাসের ভিতরে, এই আন্দোলনের ফসল হচ্ছে ডক্টর ইউনূস। এই আন্দোলন, এটা তো শেখ হাসিনা না, আন্দোলনের ফসল। উনি না হলে পরে কেয়ারটেকার হতো। তো এখন তার সে একটা ইলেকশন, সেটা আমি হতে দিব না, অথবা নানানভাবে আমি বাধা দিব, সেটা একটা ঘটনা। আর একটা ইলেকশনে অংশগ্রহণ করা, জনমতকে মেনে নেওয়া। তো উনি ধরেন যে কথাটা বললেন, বা অন্যরা যেটা বললেন, তার সঙ্গে আমি তো খুব দ্বিমত পোষণ করছি না। আমি মনে করি পিয়ার পদ্ধতি এই দেশে এখনো পর্যন্ত সেই জনপ্রিয়তা পায় নাই, সেই অবস্থায় নাই যে এইটা গ্রহণ করতে হবে। যদি এটার পক্ষে যারা আছেন তারা এটা জনপ্রিয় করতে পারেন, তাহলে তো এটা স্বাভাবিক, কারণ তারা ক্ষমতায় যাবে, তখন তো প্রচলিত ধারার নির্বাচন থাকবে না। তো সেই প্রসেসটা কি হবে? যেমন আগামী পার্লামেন্টে যে আগে যেটা রতন সাহেব বললেন, এটা যদি অডিয়েন্সের মাধ্যমে নিয়ে যায় নাকি, এটা কথা তো বিএনপি কেন অ্যাকসেপ্ট করবে? আমি এতক্ষণ ধরে ওনার জানতে চাচ্ছিলাম যে ওনার ভোটের মানে রেশিওটা কতখানি। উনি একটা না দুটো সিট, আমরা তো 4 বার চালাইছি, সরকারি পরিচালনা করছে। তা আপনি এইটা ব্যারোমিটারটা কিভাবে আপনি করবে? ইলেকশন আমি পছন্দ করি না, তাহলে আমি বিপ্লব করব। আমারটা প্রতিষ্ঠার জন্য এই দুটোর বাইরে তো কোনো পথ নাই। ইলেকশনও করব না, বিপ্লবও করব না, হতেও দেব না। এটা হচ্ছে অচল অবস্থা। এটাই আমি বলার চেষ্টা করছি। কিছু বলতে চান? না, দুদু ভাই যেভাবে বলছে যে আমরা ওনার কথা বোঝা যাচ্ছে যে আমরা ইলেকশন হতে দিচ্ছি না, বিষয়টা এমন। আমরা কিন্তু এই দাবিটা আমাদের 1 নম্বরে, যে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক। জাতীয় নির্বাচনে তো আমরা কোনো বাধা করবো না। আমরা এতদিন সংগ্রাম করছি, আন্দোলন করছি একটা ভালো নির্বাচনের জন্য। অতএব নির্বাচন হতে দিব না মানে এটা তো হয় না। এটা হলো ওনার একটা হয়তো মন গড়া কথা, এবং এটার কথাটা ঠিক নেই। জনগণকে বিভ্রান্ত করার জন্য ওনার এই কথাটা ছড়াচ্ছে যে আমরা রাজপথে আন্দোলনের নামছি মানে আমরা নির্বাচন হতে দিব না বা নির্বাচনে বাধাগ্রস্ত করছি। এটা আসলে ওনাদের একটা নিজেদের সুবিধা নেওয়ার জন্যে, মানুষের সিম্পিতি নেওয়ার জন্যে এই কথাটা ওনারা বাজারে ছাড়ছে। আসলে আমরা ইলেকশন চাই, তবে যেন তেন ইলেকশন না, অতীতের মতো এমন ইলেকশন হোক, প্রহসনের নির্বাচন হোক, তাই না, কালো টাকা বেশি শক্তির নির্বাচন হোক, এবং একতরফা নির্বাচন হোক। আর সেই নির্বাচনের মধ্য দিয়ে একতরফাভাবে সে পার্লামেন্টে গিয়ে আবার ফেসিবাদ নিজেরা কায়েম করুক, কর্তৃত্ববাদী শাসন কায়েম করুক, এবং স্বৈরাচার হয়ে যাক, আবার নিজেদের মতো নিজেরা এককভাবে সংবিধান পরিবর্তন করে নিজেরা ক্ষমতাকে দীর্ঘায়িত করুক, দুর্নীতি করুক, দুর্নীতির মহোৎসব করুক, তারপর সন্ত্রাস চাঁদাবাজি করুক। আমরা ওই রকম ইলেকশন চাই না, আমরা ওই রকম ইলেকশন চাই না। আমরা চাই ইলেকশনটা ইলেকশনের মতো হোক, সিলেকশন না হোক। হ্যাঁ, ইলেকশন সঠিক হওয়ার জন্যেই কিন্তু আমাদের এই যত তৎপরতা, সংস্কারের কথা আমরা বলছি, নির্বাচন পদ্ধতির কথা বলছি, এটা অবশ্যই সব কিছু ইলেকশন, ভালো একটা ইলেকশনের জন্য, ইলেকশন বাদ দেওয়ার জন্য তো না, এবং ইলেকশন বাতিল করার জন্যও না। এই সব কিছু ইলেকশন। আর ভালো ইলেকশন না হলে তো আমরা ভালো দেশ পাবো না। অতএব যারা জোর জবরদস্তি করে, বিভিন্ন রকম মেকানিজম করে, কালো টাকা ব্যবহার করে, পেশি শক্তি ব্যবহার করে যারা ইলেকশনে বিজয়ী হয়ে যায়, তারাও ঠিক পরবর্তীতে গিয়ে দেশটাকেও এরকমভাবে মানে দুঃশাসনে পরিণত করে, দুর্নীতি এবং দুঃশাসনের মধ্য দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে। আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তীতে এই শঙ্কা আছে আপনাদের? অবশ্যই শঙ্কা আছে। কেন, চরিত্র কি কারো পরিবর্তন হয়েছে? 5 আগস্টের পরে কি অতীতে যা হয়েছে তা কি আমরা দেখছি না? হচ্ছে তো সবই। আমরা সেই রাজনীতিতে বেরিয়ে আসতে চাই।
আমরা চাই দেশটা সঠিক পথে চলুক, এবং যারা আসলে মানে দেশটাকে ভালো পথে নিয়ে যেতে পারবে এমন শক্তি সামনে ক্ষমতায় আসুক। অতীতে যারা দেশটাকে বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত করেছে এবং যারা এখানে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং মানুষের অধিকার কেড়ে নিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, এবং শুধু তারা করে না, বিগত 54 বছরে এই সিস্টেম হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান সকলে যারাই ক্ষমতায় ছিল, কেউ কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে ফাংশন করতে দিয়েছে? এখনো তো দিতে যাচ্ছে না, তাই না? কেউ কি আসলে একটা সঠিক নির্বাচন ব্যবস্থা গড়ে তুলেছে? অতএব অতীতে শুধু 53 বছরই এগুলো হয়েছে। এখনো পর্যন্ত কেন আমরা কোনো রাজনৈতিক দলের উপর আস্থা রাখতে পারি না? এখন কেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নির্বাচন হতে হবে? তার মানে কি রাজনৈতিক দলগুলোর চরিত্র পরিবর্তন হয় নাই? যদি হইতো তাহলে তো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দল তাদের উপর আস্থা থাকতো, বিশ্বাস থাকতো, তারা যারা ক্ষমতায় থাকতো অন্যান্য দেশে যেমন নির্বাচন এরকম হইতো। কিন্তু যেহেতু আমাদের আস্থা না, আস্থা সংকট আছে, এই জন্য আমরা চাচ্ছি যে সংস্কারের জন্যই, যেহেতু মানুষ জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, আমরা আন্দোলন করেছি, আমাদের সন্তানেরা যেটা চেয়েছে, অতএব সংস্কারের ভিত্তিতে একটা ভালো পদ্ধতি নির্বাচন হোক, ভালো সরকার শাসন করুক। বিগত দিনে যারা ব্যর্থ হয়েছে তাদেরকে যাতে আবার আমরা দেখতে না পারি। জি, আমি বুঝতে পেরেছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যেন তেন নির্বাচনের কথা বলা হচ্ছে, আস্থার সংকট, 5 আগস্টের পরে আরো মানে একই ধারা চলছে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে, অনেকগুলো অভিযোগের সুরেই বলছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, এবং দুদু ভাই বেশ কিছু বিষয়ে বললেন। আপনার দলের অবস্থানটা জানতে চাই। দেখেন, গ্রাউন্ডে কিন্তু ভালো নির্বাচন হবার ব্যাপারে সিরিয়াস ইস্যুজ আছে। আপনার গাজী ভাই যে বিষয়গুলো তুলে ধরেছেন, এগুলো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। ইভেন তারেক রহমানকেও কিন্তু আমি কয়েকবার বক্তব্যে শুনেছি, উনি ওনার নেতাকর্মীদেরকে সতর্ক করছেন, ওয়ার্ন করতেছেন, এবং এই কাজগুলোর ব্যাপারে যে ক্ষমা করা হবে না, সময় মতো ইয়ে করা হবে, অ্যাকশন নেওয়া হবে, বহিষ্কার করেছেন, 7000-এর উপরে অ্যাকশন নিয়েছেন, ইভেন ইনক্লুডিং স্ট্যান্ডিং কমিটি মেম্বারকে পর্যন্ত তারা শোকজ করেছেন। তো এই বিষয়গুলো শুধু আমাদের জায়গা থেকে অথবা ছোট দলগুলো এই চ্যালেঞ্জগুলো ফেস করতেছে তা কিন্তু না। বিএনপি এই চ্যালেঞ্জের সবচেয়ে বড় ভিকটিম হবে। লেভেল প্লেইং ফিল্ড অথবা গ্রাউন্ড লেভেলে নিরাপত্তাহীনতা অথবা নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, এর সবচেয়ে বড় ভিকটিম শুধু যারা ছোট দল অথবা বিরোধী দল আকারে বিএনপি নির্বাচন করবে তারা না, বিএনপি সবচেয়ে বড় ভিকটিম হবে এইটার। দেখেন, আমার এলাকাতে আমি বিএনপির 2 গ্রুপের রামদা মিছিল দেখছি, নিজে দেখছি, এবং কোন দোকানে কোন গ্রুপের কোন লোক আপনার রামদা বানাইতেছে এটা নিয়ে কম্পিটিশন আছে। এক এক বাজারে এক এক গ্রুপের রামদা তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে বহিষ্কৃত কিন্তু দিব্যি বিএনপির নামে চাঁদাবাজি করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এর কতটুকু অংশের দায় আপনি দল আকারে বিএনপিকে দেবেন, আর কতটুকু হলো ফৌজদারি অপরাধের শাস্তি আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশন নিতে পারছে না তাকে দেবেন। অতএব সেই জায়গাতে হচ্ছে আমাদের জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রশাসন নির্বিকার, রিয়েলিটিও আছে। ধরেন 100 লোক রামদা মিছিল করতেছে, পুলিশে আসছে 1 গাড়ি, 10 জন পুলিশ, এ বেচারা কি করবে এখন? এই কয়জন রামদাওয়ালাকে ঠেকাবে? আবার এটাও তো সত্য যে পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট কি কাজ করতেছে, এই মিছিলগুলো কারা অর্গানাইজ করতেছে, কিভাবে অর্গানাইজ করতেছে, তাদেরকে ধরতেছে না কেন? আমার এলাকায় দেখলাম আপনার ধর্ষণ মামলার আসামি, ইয়াবার ব্যবসা করে, বিএনপি থেকে বহিষ্কৃত, হেন কোনো ক্রাইম নাই যা করছে না, কিন্তু পুলিশ অ্যাকশন নিচ্ছে না। এই গুন্ডা পান্ডাদেরকে অ্যালাউ করতেছে, এবং লোকাল প্রশাসন, পুলিশ এই ব্যবসার সাথে, চাঁদাবাজির সাথে জড়িত। তাহলে এখন দেখেন, মানে বিএনপির সীমাবদ্ধতা আছে, বিএনপির দুর্বলতা যেমন আছে, বিএনপির করণীয় কিন্তু আবার লিমিটেশন আছে। তাহলে প্রশাসন কি এগুলো ইচ্ছা করে করতেছে, না বিএনপির আরও সিরিয়াস অ্যাকশন নেবার জায়গা আছে, সুযোগ আছে? কারণ দিন শেষে হারার জায়গায় ন্যাশনালি এটার দায় সবচেয়ে বড় বেশি, সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় বিএনপিকে নিতে হচ্ছে। আবার আমাদের জায়গা থেকে আমরা যারা কম্পারেটিভলি ছোট দল, আমরা কিন্তু হুমকির মধ্যে পড়ছি। আমাদের নেতাকর্মীদেরকে ফোন দেওয়া হচ্ছে, কে মিটিংয়ে আসতেছে, কে যাচ্ছে, দেখে নেওয়া হবে, বাড়িতে দেওয়া হবে, এইটা করা হবে, সেটা করা হবে। অতএব এইটা কিন্তু আবার কি দল করতেছে? ধরেন লোকাল কিছু নেতাকর্মীরা ডিস্টার্ব করতেছে, এইটা কি কেন্দ্রীয়ভাবে কোনো দল মানে বিজ্ঞাপন দিয়ে করাইতেছে তুমি এভাবে করো, ঠেকাচ্ছে কিনা, অথবা কতটুকু ঠেকানো সম্ভব? অতএব এই জায়গাগুলোতে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর ভিতরে সিরিয়াস আলোচনা দরকার, এবং এটার গোড়ার সংকটটা ডিল করতে হবে, যেটাকে বারবার বলছি যে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপ।
যে আমি ক্ষমতায় আসার জন্য তোমাকে লাগবে, আমি ক্ষমতা পেলে পরে তোমাকে যা খুশি তাই করতে দেব। অতএব যে ডিশের ব্যবসা করা, বালু মহলের ব্যবসা করা, জলমহলের ব্যবসা করা, ড্রেজিংয়ের বিজনেস করা, বর্জ্য ব্যবস্থাপনার ব্যবসা করা, নেটের ব্যবসা করা, এই ব্যবসা করে যে রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসন, এই পুনর্বাসনের রাজনীতি থেকে দলগুলো কিন্তু যেমন উঠে আসতে হবে, নেতাকর্মীদের ব্যাপারেও সিরিয়াস অ্যাকশন নেওয়ার পাশাপাশি প্রশাসনের দায়িত্বটা এখানে সিরিয়াস হয়ে উঠছে। আমরা এই প্রশাসনের উপরে ভরসা পাচ্ছি না, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং হয়েছে এই কথাগুলো কিন্তু প্রফেসর ইউনূসকে আমরা বলেছি যে আপনার প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না। আপনি লোকাল চাঁদাবাজদেরকে, ইয়াবা ব্যবসায়ীদেরকে, লোকাল রাজনৈতিক ব্যানারে যারা পরিবেশ নষ্ট করছে এরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। অতএব এরা কিন্তু শুধু দলের ক্ষতি করছে না, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আয়োজনে বাধা দিচ্ছে না, এরা রাষ্ট্রের জন্য কিন্তু হুমকি হয়ে উঠছে। এবং দিন শেষে এর কালেক্টিভ একটা সম্মিলিত দায়ের জায়গা আছে, এবং সেই জায়গায় যেটা গাজী ভাই রেফার করেছে, এটা আমার অভিজ্ঞতায় আমি দেখতে পাচ্ছি যে সিরিয়াস সিকিউরিটি কনসার্ন আছে, এবং এইটা বিএনপি আকারে, বিএনপি দল সবচেয়ে বড় দল আকারে তাকে এটা অ্যাড্রেস করতে হবে যে তার স্থানীয় নেতাকর্মীদেরকে তারা কীভাবে ডিসিপ্লিন করবেন, কীভাবে নিয়মতান্ত্রিকতার মধ্যে আনবেন, প্রশাসনকে বাধ্য করবেন। এবং অনেক জায়গাতে আমরা দেখেছি বিএনপি কিন্তু মামলা করিয়েছে, নিজের নেতাকর্মীকে গ্রেফতার পর্যন্ত করিয়েছে। বাকিটা সে আসলে করছে কিনা আন্তরিকতার সাথে, না পেরে উঠছে না, না প্রশাসন আসলে তাদেরকে বিপদে ফেলছে। এর প্রত্যেকটা জায়গাতে যথেষ্ট এভিডেন্স আছে, প্রত্যেকটা জায়গার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন উপকরণ কাজ করতেছে। বটম লাইন হচ্ছে আমরা নির্বাচন করবার একটা ভালো পরিবেশ চাই। ভোটার যে কাউকে ভোট দিয়ে নিরাপদে থাকতে চায়, সে রামদা মিছিল দেখতে চায় না, সে চাঁদাবাজদেরকে মহল্লায় দেখতে চায় না, তাদেরকে জেলে দেখতে চায়। অতএব নির্বাচনের আগে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ডিসাইসিভলি একটা ক্লিনিং অপারেশন করবে। প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে আপনি হিসাব করে দেখবেন প্রবলেম মেকার 100-র বেশি লোক নাই, 100 লোক আছে সর্বোচ্চ, এদেরকে ধুয়ে জেলে ভরে রাখেন। সিম্পলি আপনি যে কোনো একটা সিস্টেমের ভিতরে এনে লিগাল ফ্রেমে অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে 3 মাসের জন্য এদেরকে জেলে ভরে রাখেন। এই 10,000, 15,000, 20,000 লোককে আপনি জেলে ভরে রাখলে 12 কোটি 12.5 কোটি ভোটার শান্তিতে ভোট দিতে পারবে, এবং তারা কোনো দল এটার প্রতিবাদ করতে পারবে না। যে দলের যে গুন্ডা হোক, একটা ফেয়ার ইলেকশন হোক, ডেমোক্রেটিক ভ্যালুজের উপরে ভিত্তি করে হোক, একটা জেনুইন ক্যাম্পেইনের মাধ্যমে হোক, যেখানে গুন্ডামি, বদমাইশি, চাঁদাবাজি কোনো কিছু থাকতে পারবে না। জি, রাজিদুজ্জামান রতন, রাজনীতিবিদ আসাদুজ্জামান ফুয়াদ তিনি যখন বলছেন যে আসলে প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না, নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন, ভয়ের কথা বলছেন, সাধারণ মানুষ তাহলে কি কোথায় যাবে, কি করবে? সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। নির্বাচন প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, এবং ভোট দেয় ভোটাররা, প্রায় 12.5 কোটি ভোটার আছে। এই নির্বাচনে ভোট দেবার জন্য নির্বাচন যে প্রচারকালীন সময়, এই প্রচারকালীন সময় প্রশাসনের ভূমিকা কী এবং পুলিশের ভূমিকা কী, এটা খুব গুরুত্বপূর্ণ। ভোটের দিনটা কীরকমভাবে শান্তিপূর্ণ থাকবে, ভোট প্রদানটা কেমন হবে, ভোট গণনাটা কিভাবে হবে, এবং গণনাকৃত ভোটের ফলাফলটা যথাযথভাবে ঘোষণা করা হবে কিনা, এবং তার চেয়ে তো গুরুত্বপূর্ণ নির্বাচনে তো একটা দল জিতবে আর একটা দল তো হারবে, আর সবগুলোই হারবে প্রতিটা সিটে যদি ধরি। তো যারা হেরে গেল তারা কি দেশে থাকতে পারবে না? আর যে জিতলো, জহি জিতেগা ওহি সিকান্দার হয়, এরকম যদি হয় যে যে জিতলো সব আমার, কালকা থেকে ঘাট, নদী বা মানে স্কুল, কলেজ, মাদ্রাসা সব আমার, এই মানসিকতাটা পরিবর্তন না হলে তখন হয় কি, নির্বাচনী প্রতিযোগিতাটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয়ে যায়। জিতলাম তো সব পেয়ে গেলাম, হারলাম তো সব হারিয়ে ফেললাম। এই মানসিকতাটা পরিবর্তন করতে গেলে যে জিনিসটা লাগবে, আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে, অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। তাহলে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, তা একজন পার্লামেন্ট মেম্বারকে রাষ্ট্র কি দেয়? তাকে জনগণের কাছ থেকে রাষ্ট্র ট্যাক্স নিয়ে রাষ্ট্র তাকে কী দেয়? তাহলে পার্লামেন্ট মেম্বার, আমরা অন্তত বাসদের পক্ষ থেকে বলেছি, যতদিন তিনি পার্লামেন্ট মেম্বার থাকবেন, যতদিন তিনি ভাতা নেবেন, ততদিন তিনি কোনো ব্যবসা করতে পারবেন না। এই প্রশ্নে কিন্তু সবাই একমত হবে না, কারণ আমরা মনে করি পার্লামেন্ট মেম্বার ব্যবসা করা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি পার্লামেন্ট মেম্বার হিসেবে অনৈতিক সুবিধা নেবেন, তিনি পার্লামেন্ট মেম্বার হিসেবে কোনো ঠিকাদারি করতে পারবেন না, এই জায়গা হবে। তখন তাকে সত্যিকার অর্থে প্রমাণ করতে হবে আমি জনগণের সেবা করতে আসছি।
আর তা না হলে হবে আমি পার্লামেন্ট মেম্বার হয়ে জনগণের কাছ থেকে সুবিধা দিতে আসছি। একটা হলো ভাতা থেকে সুবিধা, আর একটা হলো পার্লামেন্ট মেম্বার হওয়ার সুবিধা, তারপরে আমার প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে আরও সুবিধা, এবং অন্যদেরকে অসুবিধায় ফেলেও আবার সুবিধা নেয়া। তোমার নামে মামলা হয়ে যাবে, তোমার নামে মামলা হয়ে গেছে, মামলা হবে এই ভয় দেখিয়েও টাকা নেওয়া যায়, মামলা হয়ে গেছে তোমার নামটা কাটিয়ে দেবো এটার জন্য টাকা নেওয়া যায়। ফলে এমনি করে জীবনটাকে মানে বলছে জীবন রয়েছে বাধা পাকস্থলীতে। একসময় আমরা শুনেছিলাম যে মধ্যবিত্ত জীবন কিভাবে দুটো খেতে পায়, আর আমাদের সেই এমপি সাহেবদের জীবন কিভাবে লুটের টাকার ভাগ পাই। এবং আমরা একসময় দেখেছিলাম না যে আমাদের হঠাৎ করে আমাদের পার্লামেন্ট মেম্বাররা সব মৎস্য চাষি হয়ে যাচ্ছেন, মৎস্য ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। তাদের আয়ের উৎস কি? সবাই মৎস্য ব্যবসায়ী। ট্যাক্স ভ্যাটের ব্যাপার আছে। হ্যাঁ, ট্যাক্স ভ্যাটের ব্যাপার আছে। আর মাছ তো পানিতে থাকে, কেউ তো গুনতে পারবে না। একবার একজন হিসাব দিয়েছিলেন, তিনি 15 কোটি টাকার আয় করেছেন মাছ করে। তা আমার একটু ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার থাকার কারণে আমি একটু হিসাব করলাম, 15 কোটি টাকা যদি তার বছরে ইনকাম করতে হয়, দৈনিক কি পরিমাণ মাছ থেকে মুনাফা আনতে হবে, এবং সেই মুনাফা আনতে গেলে দৈনিক থেকে কত টন মাছ বিক্রি করতে হবে। তারপর সেই জেলার আমি জেলা মৎস্য কর্মকর্তাকে হিসাব নিলে এই জেলায় এইরকম কোনো মৎস্য ব্যবসায়ী কি আছে দিনে তিনি ঢাকায় 10 ট্রাক করে মাছ পাঠান? ফলে অ্যাবসার্ড ব্যাপার। কিন্তু অ্যাবসার্ড ব্যাপারটাও কিন্তু হলফনামার মধ্যে ওটা রেগুলারাইজ হয়ে গেছে। ফলে আমরা এগুলো দেখতে চাই যে নির্বাচন একটা জনমতের প্রতিফলন ঘটায়। যিনি নির্বাচিত হন তিনি জনগণের কাছে একটা ওয়াদা করেন, এবং জনগণের কাছ থেকে ওয়াদা করে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করবেন। সেটাকে আমরা একটা নিয়মে আনতে চাই। এই নিয়মে আনার জন্য হ্যাঁ দুটো প্রশ্ন থাকতে পারে, এটা কি ফার্স্ট পাস্ট অফ দ্য পোল এই পদ্ধতিতে নির্বাচন হবে না পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু নির্বাচন হওয়ার আগে এবং নির্বাচন হওয়ার পরে হঠাৎ করে একজন মানুষের কারো হাতে আলাদিনের চেরাগ এসে যায়, যেমন একটা আলাদিনের চেরাগের উদাহরণ আবার আমাদের প্রধান উপদেষ্টাও দিলেন। আমরা একটা আলাদিনের চেরাগ দৈত্য পেয়েছি, এখন দৈত্যের কাছ থেকে আমরা কি চা খাবো না আমরা এটা চাবো? তা আমরা চিন্তা করলাম, আচ্ছা আমরা কি দৈত্য পেয়ে গেলাম মানে অভ্যুত্থান করে, না দায়িত্ব পেলাম? আমরা তো দৈত্য পাওয়ার কথা বলি, যদি রাষ্ট্রের প্রধান থেকে দৈত্য পাওয়ার কথা বলেন এবং তিনি বললেন চা খাবেন না অন্য কিছু নেবেন, আমরা তো মনে করি এই যে দায়িত্বটা পেয়েছি দায়িত্বটার সঠিক ব্যবহার করতে হবে। এই দায়িত্বের সঠিক ব্যবহারের মানসিকতা গত 1 বছরে কি আমাদের খুব ভালো করে গড়ে উঠেছে, নাকি একটা পলিটিক্স অফ রিটালিয়েশনটাকে আরও বেশি বাড়িয়ে তোলা হয়েছে? গত 15 বছর তুমি লুটপাট করেছো, এইবার আমি 1 বছরে সেটার চাইতে অতিক্রম করে যাব। এই মানসিকতা দিয়ে কি আমি একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবো? এই প্রশ্নগুলো আমাদের দরকার। ফলে আমরা মনে করি, আর একটা কথা বলে আমি একটু এই এপিসোডটা শেষ করতে চাই, পিআর পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ধরুন এইরকম যদি হয়, আমাদের দেশের ভোটের পার্সেন্টেজে সর্বোচ্চ ভোট 48% পেয়েছিল আওয়ামী লীগ, তাও আবার 2024-এ। তা এইরকম যদি হয়, ধরেন কোনো একটা দল 40% ভোট পেল, কেউ 30% ভোট পেল, কয়েকটা দল মিলে 20% ভোট পেল, এবং ছোটোখাটো যারা দল যাদের জনসমর্থন কম তারা মিলে 10% ভোট পেল। 40% ভোট পেলে তার পার্লামেন্টের সিট হচ্ছে 120। যিনি 30% ভোট পেলেন তার পার্লামেন্টের সিট হবে 90। তাহলে 120 আর 90 তারা কিন্তু তখন একটা প্রতিযোগিতায় নামবেন যে পরবর্তীতে যাদের 5টা সিট আছে, যাদের 7টা সিট আছে, এদেরকে কিভাবে তাদের পক্ষে নিয়ে আসবেন। এবং পক্ষে নিয়ে আসার ক্ষেত্রে আবার দুর্নীতি যে একটা বড় ভূমিকা পালন করবে না তার গ্যারান্টি কি? ফলে এই জায়গায় এই জন্য বলছি যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের সঙ্গে সঙ্গে একটা গণতান্ত্রিক সংস্কারের সঙ্গে সঙ্গে নির্বাচনকে টাকার খেলা থেকে যেমন মুক্ত করার চেষ্টা করতে হবে, সেই আলোচনাটা খুব কম হচ্ছে। আর প্রত্যেকটা মানুষের একটা আয় ব্যয়ের হিসাবের বিষয়টাও যেন আসে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে আমরা অন্তত একটা জিনিস আশা করেছিলাম, যে 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার তার যে উপদেষ্টারা আছে তারা অন্তত একটা হিসাব দিতেন যে 1 বছর আমরা রাষ্ট্রের কাছ থেকে এই নিয়েছি, রাষ্ট্রকে আমরা এই দিয়েছি। এবং এই 1 বছরে একটা নিয়ম যদি দাঁড় করিয়ে যেতে পারতেন যে যত ধরনের কর্মচারী আছে প্রজাতন্ত্রের, যারা ট্যাক্স দেওয়ার মতন আয় করেন, প্রত্যেকেই তারা রাষ্ট্রকে সেই ট্যাক্স দিচ্ছেন কিনা, অথবা তাদের প্রতি বছরের আয় ব্যয়ের হিসাবটা কী, এগুলো যদি দাঁড় করানো যেত তাহলে হতো কি, শুধুমাত্র আর্থিক সুবিধা আছে এইটাকে যদি একটু মানে আমরা কাট করে দিতে পারি, এটা যদি বিচ্ছিন্ন করে দিতে পারি, তাহলে আইনসভায় যাওয়ার জন্য এত উদগ্র বাসনা হয়তো অনেকেরই থাকতো না।
কারণ আমরা দেখেছি যে আইনসভায় এ যাবৎকাল মাত্র 12% সময় ব্যয় করা হয়েছে আইন নিয়ে আলোচনা করার জন্য, বাকি 88% সময় আলোচনা হয়েছে কিসের জন্য? হয় প্রশংসা করার জন্য, না গালিগালাজ করার জন্য, না নিন্দা করার জন্য। এবং আইনসভায় যে আইনগুলো পাশ হয়েছে তার বেশিরভাগই হচ্ছে জনগণের বিপক্ষের আইন। জনগণ ভোট দিয়ে আপনাকে পার্লামেন্টে পাঠাচ্ছে, আপনি জনগণের বিপক্ষে আইন তৈরি করলেন। আপনারা অগণতান্ত্রিক আইন তৈরি করতে পারেন, এর জন্য জবাবদিহিতা কোথায়? ফলে আর্থিক জবাবদিহিতা নাই, যে আইন প্রণয়ন করেছেন তার জন্য জবাবদিহিতা নাই, আর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তার জবাবদিহিতা নাই। এই জবাবদিহিতা না থাকলে গণতন্ত্র অপারেট করবে না। আমরা এই জবাবদিহিতার জন্যই তো আমরা অভ্যুত্থানটার পক্ষে সব মানুষ যুক্ত ছিল, যে আমরা জানতে চাই কোথা থেকে আপনার সম্পদ আসে। আমি বুঝতে চাই যে দেশটা স্বাধীন হওয়ার সময় আপনার বাবার কি সম্পত্তি ছিল, 54 বছরের সম্পত্তির পরিমাণ এইরকম হলো কেন? এই যে দেখুন দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, সবাই বলছে, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলছেন, কিন্তু তারপরেও এই 2025 সালের শেষ 3 মাসে বাংলাদেশ ব্যাংকের হিসাবে 6,000 নতুন কোটিপতি জন্ম হলো। তাহলে যারা ব্যাংকে টাকা রেখে কোটিপতি হয়েছে এরকম 6,000, তাহলে বালিশের মধ্যে টাকা আছে, যে টাকাটা আনডকুমেন্টেড সেরকম টাকা কত আছে? যে এই সময় যে চাঁদাবাজি হতো, তারা নিশ্চয়ই চাঁদাবাজির টাকা ব্যাংকে রাখে নাই। তাহলে দেখুন সমস্ত কিছু আপাত দৃষ্টিতে অচল, কিন্তু দুর্নীতিটা সচল। তাহলে এই প্রক্রিয়াটাকে অব্যাহত রেখে আমরা কিন্তু সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে পারবো না। ফলে নির্বাচনের অন্যতম শর্ত হচ্ছে জবাবদিহিতা। আমরা মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে সে জবাবদিহিতার পরিবেশটা তৈরি করার চেষ্টা করতে হবে। জি, গাজী আতাউর রহমান, আলোচনা শেষ পর্যায়ে আপনার জায়গা থেকে যেটি রাজিউজ্জামান রতন খুবই ভাইটাল একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে কেউ যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে ছোট দলগুলোকে কেনাকাটার একটা ব্যাপার সামনে চলে আসছে। আর একই সঙ্গে বিএনপি মহাসচিব দেশের বাইরে ছিলেন, তিনি দেশে এসে এয়ারপোর্টে স্পষ্টতই বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবং নির্বাচনে পিআর পদ্ধতি দুটার একটার পক্ষেও বিএনপি নেই। রতন ভাই একটা কথা বলেছেন, শঙ্কা আছে, ঠিক আছে, কিন্তু এখানে সুবিধাটা হলো কি, একটা দল যখন এককভাবেই সব কিছু পেয়ে যায় তখন সে কিন্তু স্বৈরাচার হয়ে যায়, এবং এই যে ফেসিবাদী শক্তিগুলো হওয়ার এই কারণ কিন্তু এই। আর তখন যদি অনেকগুলো দল সংসদে যায়, যে রাজনীতি সংগঠনের বিকাশ ঘটে আর প্রতিযোগিতা হয়। আর এখানে এটাই আমরা চাই, যে এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক বিকাশ হোক, প্রতিযোগিতা হোক। আর আমরা মনে করি যে আমরা বিএনপিকে আওয়ামী লীগ হয়ে যাক, এটা আমরা চাই না। বিএনপিকে আওয়ামী লীগ থেকে হওয়া থেকে বাঁচাইতে হইলে আমরা মনে করি পিআর পদ্ধতি দরকার। আর দুদু ভাই কিছু কথা বলেছেন, উনি সব বরাবরই বলেন আমাদের পার্লামেন্টে আসন ছিল না, আমাদের অভিজ্ঞতা নাই, আমরা ছোট দল। আমরা কিন্তু কোনো সময় বলি না যে আমরা বড় দল। দুদু ভাইয়ের দল বাংলাদেশের সবচেয়ে বড় দল, আগেও বড় দল ছিল, ঠিক আছে। তা দুদু ভাইদের সৌভাগ্য যে তারা আসলে ক্ষমতা থেকেই জন্ম নিয়েছেন, মানে আগে ক্ষমতায় গেছেন, তারপরে দল সৃষ্টি করেছেন। এই জন্য তারা কখনোই ছোট দল ছিলেন না, শুরু থেকে বড় দল হয়েই জন্ম নিয়েছেন। কিন্তু আমরা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা জনগণের মধ্য থেকে তিলে তিলে আমরা গড়ে উঠেছি। এখন যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, আমরা কখনোই ক্ষমতার অংশীদারিও ছিলাম না, সহযোগীও ছিলাম না, কোনো আশ্রয় প্রশ্রয় ছিলাম না। আমরা জনগণের মধ্য থেকে মানুষের হৃদয় জয় করে এই অবস্থায় এসেছি। তো এই জন্য হয়তো আমরা ছোট, কিন্তু আমরা গ্র্যাজুয়ালি আমাদের জনসমর্থন বাড়ছে। আমরা এখন মোটামুটি কয়েকটা রাজনৈতিক দলের মধ্যে গণনার মধ্যে আমরা একটা আছি আলহামদুলিল্লাহ। অতএব দুদু ভাইয়েরা যদি একেবারে আমাদেরকে মনে করেন যে না কত পার্সেন্ট ভোট আছে, পার্লামেন্টে গেলেন কিনা, এইসব তুচ্ছতাচ্ছিল্য করলে কিন্তু এখানে আপনাদের মর্যাদা বাড়বে না, বরং আমাদের কথা যৌক্তিক কিনা সেটা আপনারা দেখবেন। আমরা জনগণের পক্ষে কাজ করছি কিনা, আমরা দেশের পক্ষে কাজ করছি কিনা, সেটা আপনাদেরকে মূল্যায়ন নিতে হবে। আমি কি মিথ্যা বলছি? না, আপনি সত্য বলছেন। আমি মিথ্যা বললে বলেন, কিন্তু যদি মিথ্যা না বলি তাহলে আপনার অভিযোগটা অহেতুক করছে। না না, আপনি সত্য বলছেন, তবে তাচ্ছিল্য আপনি কেন? না না, কোনো তাচ্ছিল্য আর কিছু না। আপনার কোনো সদস্য নাই যদি এই কথা আসলে না থাকে আর আমি সেটা বলি, এটা তাচ্ছিল্য হবে কেন? না না, এখানে যখন আমি বললাম যে এখানে আমরা পিআর পদ্ধতি চাই কেন, দেশের সাথে বলবেন, এবং আপনি বললেন আপনি ক্ষমতায় গিয়ে এটা করেন। আপনি যখন বললেন যে তাহলে আপনাদেরকে ক্ষমতায় দিব না, তখন আপনি বললেন আপনি নির্বাচনে যান, ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে করেন। তাহলে ক্ষমতায় যেতে লাগবে, সংস্কারের প্রশ্ন আসে কেন? দেশটা গড়ার জন্যই তো।
এখন যদি আপনারাই বলেন শুধু নির্বাচন 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 না করে না সংস্কার ওই করেন, কথা আপনারা পরে বলবেন, যান। আপনি তাহলে তো আর আমাকে বাংলাদেশ কখনো মিথ্যাবাদী সঠিক পথে হিসাবে যাবে না। বলে এটা বলেন আপনি মিথ্যা। ক- আমি তো সত্যটাই বলেছি যে হ্যাঁ, আপনারা অবশ্যই সত্য। এই সাইজ, আমি তো এই সাইজ বলতে পারবো না না। না না আপনি না, এই না, সাইজই। অবশ্যই অবশ্যই এই সাইজ, এই সাইজ হলো এই হ্যাঁ, তো সাইজ নিয়ে এত আমরা গর্ব আপনি করি। ইয়ে করেন কারণ কেন? আমরা জনগণের মধ্য থেকে গড়ে উঠেছি, আগে ক্ষমতায় গেছি, হ্যাঁ, আর আমরা তারপরে- নদীতে না, ভাসতে না, ভাসতে না না আসছি। অবশ্যই না, অবশ্যই না। হ্যাঁ। মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমরা সম্মান আমরা রাখি, নদীতে শ্রদ্ধা ভাসতে জানাই। ভাসতে আর কিন্তু আপনি তিনি আগে জনগণের ক্ষমতা মধ্যে নিয়েছেন, দিয়েছেন। তারপর দল গঠন করেছেন, তাই মানে না? কথাবার্তা এটা- আপনি একটু হিসাব মতো বলে না না, আমি আমরা সেটা হিসাব ক্রস ছাড়া করি কোনো কথা বলি না, না। আমরা হিসাব ছাড়া কথা বলবো না। কেন, তাই না? আমরা আপনার কোনো সিট নাই, আমি সেই কথাটা বলছি। আপনি আজকে ছোট করলাম। না না আপনি না, যদি না, 100 না, সিট আপনি কি- পাতেন না, আর না, আমি আপনি কি বলতাম বললেন না যে আপনার আপনাদেরকে একটা সিট জনগণ নাই। যেহেতু ক্ষমতায় নিবে, আপনার ক্ষমতা গিয়ে পিআর করেন, তাহলে সংস্কারের আরে প্রশ্ন ভাই আসছে সেটাই কেন তো এখানে? বলছি, আপনি তার মানে পিয়ারের কথা বললে সংস্কার তো ছাড়াই জনগণ ভোট দেবে। না সংস্কার ছাড়াই নির্বাচনে যান, নির্বাচন আগের মতো হোক, তাহলে তো দেশে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তা আপনারা কোনো পরিবর্তন চান না, অতীতে যা ছিল তাই চান, অতীতে নির্বাচন পদ্ধতি চান, 72-এর সংবিধান আপনার ভালো, আপনারা চান, সবকিছু চান, তো আমরা ভোটে যান। পরিবর্তন চাই। জনগণ যেহেতু আমাদের পরিবর্তন ভোট চায়, দেবে না। জনগণ পরিবর্তনের জন্যই কিন্তু অভ্যুত্থান করেছে। বর্তমান প্রজন্ম পরিবর্তন চায়, অতীত রাজনীতি চায় না। জিগাংসার রাজনীতি এবং লুটপাটের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এগুলো ওই জন্যই তো ইলেকশন দিবেন যে বিএনপি নীল হয়ে গেছে, ইলেকশন দিব এবং সেই চাঁদাবাজির দল। ইলেকশন আবার ওটা বলবেন, আবার ইলেকশনে যাবেন না। ইলেকশনে যাবো না কেন? দুদু 6 ভাই, মিনিট বক্তৃতা ইলেকশনে করছে আমাদের যাবো, ফুয়াদ স্যার, কিন্তু ইলেকশনটা- 5 মিনিটে বিএনপি যে একটা ক্রিমিনালের দল সেটা উনি প্রতিষ্ঠা না না করছেন। সেটা বলবো কেন? কিন্তু আমরা গেলে তো ইলেকশনটা আমরা ভোট ইলেকশনের পাবো, মতো আর হতে উনি হবে। ভোটে যাবেন না, এই কারণে যে ভোট পাবে না। ইলেকশনটা ইলেকশনের মতো হতে হবে। জি। ভাই, ওই যে- আপনি যে ওই যে লজিকটা আমাদের দাঁড় ফুয়াদ করাইছেন, ভাই বললো না, এটা যে বিএনপি রামদা একটা বাহিনী ঘুরে। ক্রিমিনালের দল, তো সেই রামদা আবার বাহিনী ক্রিমিনালের মাঠে দলের রেখে সঙ্গে আমরা ইলেকশনে ইলেকশনে যাবেন। একজন জি রামদা বাহিনী মাঠে রেখে আমরা ইলেকশনে যাব কি? আবার একটা অভ্যুত্থান করে আবার মরার জন্য যাব? জি। তাই না? শামসুজ্জামান- Already আপনারা নিজেরা তো মারামারি করে 200-র মতো মরে গেছে। না না, আপনি আমরা আর মরবো কেন ইলেকশনে আপনি গিয়ে? এই ধরনের জলজান্ত মিথ্যা স্ক্রিনের সামনে বলতে পারেন না। কি মিথ্যাটা বললাম দুদু ভাই? বলেন সেটা একটা হচ্ছে যে আগে আমি মিথ্যা আপনার অভিযোগ করছি, আপনি সিট পাননি, সেই কথাটা বলছেন। ঠিকই তো আছে, আমি তো স্বীকার করলাম তো সিট হ্যাঁ, পাই নাই। তো এটা নিয়ে তাই না? আমি আপনার তো সিট পাই নাই তো, সামনে পাবো, সামনে সিট পাবো। হ্যাঁ, এটা বলেন। গ্রাজুয়ালি এটা বলেন যে সরকার গঠন করব। বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের জনসমর্থন কমছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র হ্যাঁ, রাজনৈতিক দল। আপনি সরকার 2008-এর পর থেকে আমি তো বলছি যে আপনি প্রতিটা ইলেকশনে মুহূর্তে গিয়ে জয়লাভ আমাদের করেন। জনসমর্থন বাড়ছে। আপনি এবার তুচ্ছতা ছিল। দুদু ভাইয়ের কথা একটু শুনতে চাই। হিসাব নিকাশ করে দেখেন। দুদু ভাই, আমি দুইজনের কথাই আপনি বলছিলেন, ফুয়াদ ভাইয়ের কথা এবং গাজী আতাউর রহমান, দুজনের কথাই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি নিশ্চয়ই নোট করেছেন বিএনপি আওয়ামী লীগ কেন হবে, এবং বেশ কিছু চাঁদাবাজি সহ রামদা মিছিল না, না। এসেছে সামনে। ওনাদের আমাদের প্রতি যে প্রেম ভালোবাসা, এটার জন্য আমি তাদের ধন্যবাদ দিচ্ছি। ওদের একেবারে ঘুমটুম হারাম হয়ে গেছে যে বিএনপি যেন আওয়ামী লীগের মতো না হয়। তারা বিএনপির থেকেও ভালো জনপ্রিয় দল হবে এটা তারা মনে করছে না, যে বিএনপি জনপ্রিয় থাক, যেন কোনো অবস্থাতে আওয়ামী লীগের মতো না হয়। এই যে প্রেম, এই যে শ্রদ্ধা, এই যে ভালোবাসা, না, আওয়ামী লীগের এই যে মতো হলে তো আমরা বিপদে পড়বো। এই জন্য এটা আমি চাই। তাদের ধন্যবাদ দিই। আমি আর দুই আছে, গাজী ভাই অত্যন্ত সুবক্তা, লজিক্যাল বলছেন, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি চুপ করেছিলাম তো, যে আমি কোথায় মিথ্যা বললাম কেন, কারণ আমি মিথ্যা কথা খুব কম বলি, একেবারে শূন্য পর্যায়ে থাকি, যে আমি এটা পছন্দ করি না। তা আমি যে কথাটা বললাম, আমি ওই জন্য ওনাকে জিজ্ঞাসা করে নিলাম যে আমার ভুল হতে পারে, যে আপনি সিট পাইছেন কিনা। তো উনি যখন বললেন যে এটা না, বা একটা পাইছি বা দুটো পাইছি, এটা তুচ্ছ ছিল তো না। ভাষায় নেফে যারা ইলেকশন করতে পারে নাই, তারপরে না ভাষায় নেফের মধ্য দিয়ে বিএনপি তৈরি হয়েছে। 70% ভাষায় নেফের কর্মী ছিল এই বিএনপির মধ্যে, আদর্শিক শক্তি ছিল। তারপরে এটা মানুষের কাছে গেছে জনপ্রিয়। যেমন শহীদ জিয়া রহমানের, উনি যে সমালোচনা করছে, আমি সমালোচনা দিয়ে করছি না, আমি মনে করছি এই সমালোচনা যদি সত্য হয়ে থাকে, বিএনপি একটা কেন, উনি তো একটা সিট পাইছিল, আদাটা সিটও পাবে না। ওরা যে সমালোচনা করছে, ওই সমালোচনা সত্য হলে বিএনপি একটাও সিট পাবে না। আমি লিখে নেন, তাহলে পরে যে আসবে সেই সরকার গঠন করবে, সেই জয়লাভ করবে। তাহলে তো ইলেকশনে এখনই ঝাঁপিয়ে পড়ার দরকার, সে পিয়ার থাকুক অথবা না থাকুক, বিএনপি তো সিট পাবে না, ক্রিমিনালের দল তো। মানুষকে এত ছোট করে ভাবা তো উচিত না। মানুষ কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা নিতে হবে, কোনটা দিতে হবে, এটা মানুষ জানে। আমি যদি হাজারভাবে সমালোচনা করি কাউকে, আর সে মানুষ যদি ভদ্র হয়, ভালো হয়, গ্রহণযোগ্য হয়, দরদি হয়,
আমার এই সমালোচনা টিকবে না, কোনোভাবে টিকবে না। সেই জন্য আমার কাছে যে জিনিসগুলো, উনি ওনার রাজনীতি কথা বলছেন, ফদভাবে রাজনীতি করছে, ওই রাজনীতি আর আমার রাজনীতি একরকম না। এই জন্যই তো আমি বিএনপি করি, অথবা রতন ভাইয়ের রাজনীতি আলাদা, এই জন্যই তো আলাদা দল। এটা মানে এই জায়গাটা বলেন, যেমন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বা আরো কয়েকটা ইসলামী আন্দোলন যদি একমত হতো তাহলে তো এতগুলো ইসলামী দল হতো না। কোনো না কোনো জায়গায় ভিন্ন মত আছে, আর গণতন্ত্রের ভিন্ন মত থাকা অত্যন্ত স্বাভাবিক। যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একটা লোক আমার বিরোধিতা করবে, আমার সঙ্গে সমালোচনা করবে, আমি সেটাকে অভিনন্দন করে তার ত্রুটিটা আমি তুলে ধরবো, এটা তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে যেমন আমি কিন্তু পিআরকে বিরোধিতা করছি না, আমি গ্রহণ করছি না এই কারণে যে আমি এটা গণতান্ত্রিক পরিচালিত ধারার মধ্যে আছে। আরেকজন গ্রহণ করলে সে খারাপ হয়ে গেছে আমি এটা বলছি না তো, সে জনগণের কাছে এই কর্মসূচি জনপ্রিয়ভাবে তুলে ধরতে হবে এবং অ্যাকসেপ্ট করে, আমি কে, প্রচলিত ধারা পরিবর্তন হবে। কিন্তু আমরা আমাদের যেমন এই দেশে কমিউনিস্ট আন্দোলনে যারা অধিকাংশ তার নিপীড়িত মানুষের কাছে গেছে, কিন্তু তাদের এত ভালো কর্মসূচি থাকার তো জনগণের কাছে সেটা অ্যাকসেপ্টেবিলিটি থাকে নাই বা তাদের গ্রহণ করাতে পারে না, এই জন্য ওনারা চলে আসছে। এটা তো স্বাভাবিক না? তো সেই জায়গায় ভিন্ন মত থাকবে না, ভিন্ন চিন্তা থাকবে না, এটা তো রাজনীতি না। এবং আমি এখনো বিশ্বাস করি যদি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন, যারা গণঅভ্যুত্থানের যে ঘটনা হবে ওই নির্বাচনটা হলে বিএনপি ভালো করবে, শুধু ভালো করবে না, সে সরকার গঠন। তার মানে এই নয় যে অন্যরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা তাদের অবস্থান যদি গড়ে তুলতে পারে, তারাও তাদের অবস্থান থেকে তারা তাদের মতো করে ভূমিকা পালন করবে। যেমন মৌলানা ভাসানী পার্লামেন্টের রাজনীতিতে যদি ওই ভোটিং এবং কি মেম্বারের চিন্তা করি, তাই তো মৌলানা ভাসানী থাকে না, তার পার্টিতে ছিল না পার্লামেন্টে, কিন্তু উনি তার ব্যক্তিত্ব দিয়ে, ভূমিকা দিয়ে, কর্ম দিয়ে মানুষের ভিতরে তার আলাদা একটা জায়গা ছিল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে ঘটনায় হোক, যদি ফেব্রুয়ারির মধ্যে, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা মনে হয়, কোনোভাবে যদি এটা আমরা করতে না পারি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, তাহলে নতুন নতুন উপদ্রব দেখা দেবে। উপদ্রব, জি, নতুন নতুন উপদ্রবের কথা বলছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা আলোচনা শেষ পর্যায়ে, আসলে সংকট নিয়ে তো আলোচনা হলো, সমাধানের পথ কি জানা আছে কিনা? সমাধানের পথ হচ্ছে ছাড় দেয়া যার যার জায়গা থেকে, এবং এভাবেই হলো গত মাসের পর মাস আপনার ঐকমত্য কমিশনে ছাড় দিয়ে রাজনৈতিক দলগুলো একটা জায়গাতে এসছে, এবং এই ছাড় দেওয়ার মানসিকতা এখনো আছে সবগুলো দলের মধ্যে। আমাদের পজিশন হচ্ছে পার্টি পজিশন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব। দুদু ভাইকে কনফার্ম করে দিচ্ছি যে আমরা জুলাই সনদ যদি স্বাক্ষর নাও করি, এই যা যা বিষয়ে আমাদের দ্বিমত আছে বিএনপির সাথে, যদি এগুলো কোনো কিছু রিজলভ নেওয়া হয়, তারপর আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন যাব। এটা হলো আমাদের পজিশন। কারণ হচ্ছে আমরা একমত যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে আস্থার জায়গাটা রেখেছি, সেখানে নির্বাচনটা যদি এইভাবে না হয় তাহলে সেটা সবাই ক্ষতিগ্রস্ত হব। কিন্তু এর মানে এটা না যে আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে আলাপ করব না। একটা ভালো নির্বাচন করবার যে সিরিয়াস চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে হবে, এবং এই চ্যালেঞ্জগুলো খোলামেলা আলোচনা করতে হবে। দলগুলো খোলামেলা বলতে হবে যে আসলে আমরা কে কোথায় এই চ্যালেঞ্জগুলো ফেস করতেছি, কারণ এটার মধ্য দিয়ে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত, সম্মিলিত স্বার্থ জড়িত। পিআরের ব্যাপারে আমরা বারবার বলেছি যে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে হুট করে শতভাগ টার্ন করাটা সবার জন্য, মানে অ্যাডপ্ট করবার জন্য একটা ভালো পদ্ধতি না। যেটা আমরা প্রস্তাব করি সেটা একটা মিক্স সিস্টেম হতে পারে। ধরেন আমাদের 300 আসনের ভিতরে 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হোক। 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে যেটা হবে, ধারণা করছি এর ভিতর থেকে সবচেয়ে বড় দল মেজরিটি সিট পেয়ে যাবে সরকার গঠন করবার জন্য, 150-60টা আসন হয়তো পেয়ে যাবে। আর বাকি 100 আসনে 1% থ্রেশহোল্ডে যেটা হবে, সকল দল ডান বামের সবার পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন হয়ে যাবে। পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন হলে যেটা হচ্ছে যে আমাদের রাজনীতিটা রাজপথ থেকে, আন্দোলন, সংগ্রাম, হরতাল, ধর্মঘট, জ্বালাও পোড়াও, ভাঙচুর, এর থেকে উঠে এসে সংসদে চলে যাবে। সবাই যার যার জায়গা থেকে ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক যেটা, সেটা সংসদে চলে যাবে।
অনেক দল আছে তাদের হয়তো মনে হতে পারে যে তারা তো একটা আসনে হয়তো জিতবে না, কিন্তু সেই সকল দলের এত পরিমাণ লোক আছে ঢাকা শহর অচল করে দিতে পারবে যে কোনো সময়, এরকম দল আছে। তাহলে সেই মানুষগুলোকে যদি আপনি কোনো না কোনোভাবে ক্ষমতার অংশীদার না বানান, তাহলে নির্বাচিত সরকারও কিন্তু 3 বছরের পরে আর সাস্টেইনেবল থাকবে না, আন্দোলনের মুখে, সংগ্রামের মুখে অস্থির হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা বলছি যে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি পিআরের ব্যাপারে একটা মিক্স সিস্টেম যদি করা যায়, যেখানে সবাই একটা স্টেবল গভর্নমেন্ট হবে, সবাই ক্ষমতার অংশীদার হতে পারবে, সবাই সংসদে গিয়ে যার যার বক্তব্য দিতে পারবে এবং পলিটিক্সটা রাস্তা থেকে সংসদে চলে যাবে। এই জায়গাগুলোতে ছাড় দেবার জায়গা আছে, সবার আলাপ করাটা জরুরি। জি, ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শেষ করতে চাই আজকের আলোচনা। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গঠনমূলক বেশ কয়েকটা কথা বললেন, কয়েকটা পয়েন্ট বললেন। একটা হচ্ছে যে যদি ঐক্যটা না হয় তাহলে নির্বাচিত সরকার আসলে 3 বছরের পর কি হতে পারে না শঙ্কা। আর যদি মিক্সড যে বিষয়টির কথা তিনি বললেন 100 আসনের কথায়, সেটা হলে এখন যারা পিআরের কথা বলছে বা যারা চাচ্ছে সংসদে 1টি বা 2টি বা 3টি আসনে তাদের প্রতিনিধি থাকুক, তাদের কথাটাও সেখানে যাক, এই বিষয়টি নিয়েও কিন্তু বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। আপনার দলের অবস্থানটা একটু জানতে চাই। আমরা যেমন 2014 পর থেকে আমরা পিআরের কথা বলেছি, কিন্তু আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম তখন নির্বাচন কমিশনের কাছে বাসদের পক্ষ থেকে, যে উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম শ্রীলঙ্কায় পিআরটা কীভাবে কাজ করে, নেপালে পিআরটা কীভাবে কাজ করে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে পিআর কীভাবে কাজ করে। যে সমস্ত দেশে দীর্ঘদিন ধরে একটা গণতান্ত্রিক প্র্যাকটিস আছে তাদের ওখানে পিআর যেরকম, জার্মানিতে যেভাবে ধরুন গ্রিন পার্টির মতন পার্টিও তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যদিও তাদের 26-27টার মতো পার্লামেন্টের মেম্বার। এমনকি বার্লিনের মেয়র পর্যন্ত দেখা যাচ্ছে যে একজন বামপন্থী, এবং ওখানে পরিস্থিতিটা এরকম হয়েছে যে যত স্থানীয় নির্বাচন সব নির্বাচনে হয় গ্রিন পার্টি না হলে বামপন্থীরা দিচ্ছে, কিন্তু আবার পার্লামেন্টের নির্বাচনে গিয়ে বামপন্থীরা সেরকম ভালো করতে পারছে না। তার মানে জনগণ মনে করছে যে স্থানীয় সরকারের ক্ষেত্রের জন্য তারা খুব ভালো, আবার ন্যাশনাল পলিটিক্সের জন্য হয়তো অন্যরা ভালো। এইরকম মানুষ সেখানে মতামতটা দিতে পারছে। আমাদের এখানেও আমরা এই প্র্যাকটিসটা কিভাবে করা যায় সেটার আমরা প্রাথমিক ভিত্তি হিসেবে নিয়ে আসতে চাই, যে প্রথমে একটা গণতান্ত্রিক সংস্কৃতিটা খুব দরকার। গণতান্ত্রিক সংস্কৃতিটা না থাকলে হবে কি, ওই পিআর পদ্ধতিতেও হর্স ট্রেডিং শুরু হয়ে যাবে। এখন যেমন ভোট কেনে, এমনকি আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত ছাত্রদেরকে প্রভাবিত করার জন্য টাকা ব্যবহার করা হয়। তাহলে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে? ফলে এই জায়গায় আমি যদি বলি নির্বাচনটাকে যদি এই টাকার খেলা থেকে মুক্ত করতে না পারলে, আপনি পিআর বলি অথবা ফার্স্ট পাস্ট দ্য পোল বলি, দুটাই পলিউটেড হয়ে যাবে। এই জায়গাটাতে আমরা কিভাবে একটা কড়াকড়ি আরোপ করতে পারি, 1। 2 নম্বর হচ্ছে নির্বাচনী প্রচারণাটা কিভাবে আরও বেশি মোর ডেমোক্রেটিক আমরা করতে পারি। যে এত ব্যয়বহুল প্রচার কেন করতে হবে? একটা স্কুলের শিক্ষক, তিনি সারা জীবন নীতি নৈতিকতার পথে চলেছেন, তাকে যদি নির্বাচন করতে গিয়ে বলা হয় তুমি 25 লাখ থেকে 87 লাখ টাকা পর্যন্ত খরচ করে তুমি নির্বাচন করতে পারবে, উনি তো প্রথমেই বলবেন বাবার এটা আমার পক্ষে সম্ভব না। তো ফলে এই নির্বাচনে কি আমরা সাধারণ মানুষরা শুধু ভোট দেওয়ার মালিক, ভোটে দাঁড়ানোর সক্ষমতা আমাদের কোনোদিন হবে না। তাহলে টাকার বস্তা নিয়ে তো চলে আসবে। বাংলাদেশে এখন 1,27,000 কোটিপতি, ঘোষিত কোটিপতি আছে, এবং তাদের তখন টাকা হয়ে গেলে তাদের তো এখন পার্লামেন্টের সিটটাও দরকার হয়। ফলে পার্লামেন্টকে যে কোটিপতিদের ক্লাব বানায়, ওই প্রক্রিয়াটা কি চলতে থাকবে? তাহলে সেটা পিআর করে হোক অথবা ফার্স্ট পাস্ট দ্য পোল হোক। আমরা এই জন্য বলি যে প্রথমের কাজটা প্রথমে করি, তারপরে এই আকাঙ্ক্ষাটা নিয়ে আমরা জনগণের কাছে যাই। জি, অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মৌলানা গাজী আতাউর রহমান, আপনার 4 জনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।